স্তব্ধ শহর, রাস্তায় নেই মানুষ, অন্ধকার রাস্তা, ল্যাম্পপোস্টের আলোটাও আজ নেই। হুট করে একটা গাড়ি ঝড়ের গতিতে চলে যায় অন্য রাস্তা দিয়ে, পেছনে 2 থেকে 3টা গাড়ি। একটু সামনে যেতেই সামনে থাকা গাড়িটা উধাও হয়ে যায়, পিছনে থাকা গাড়িগুলো থেমে যায়। কিছু লোক গাড়ি থেকে নেমে চারপাশে চোখ বুলিয়ে দেখে, অন্ধকার ছাড়া আর কিছুই দেখা যায় না। হঠাৎ কারেন্ট চলে আসে, সামনে থাকা মানুষগুলা চমকে ওঠে। কিরে, কবির পালিয়ে গেল মনে হচ্ছে। আমারও তাই মনে হচ্ছে। আরো কে পালিয়ে গেল রে? যে গেছে সে তো পালানোর মানুষ না, সে তো ভয়ঙ্কর একটা মানুষ, যার চোখের চাহনিতে তাকালেই মৃত্যু। তারা পিছনে তাকিয়ে দেখে তলোয়ার হাতে দাঁড়িয়ে আছে একটা মেয়ে, গায়ে কোট পরা, চুলগুলো পিছনে শক্ত করে খোপা বাঁধা, চেহারায় মায়াবীর ভাব, চোখের চাহনিতে আছে হিংস্রতার তেজ। ও, তাহলে পালাস নাই, সামনেই আছিস। বলতে হবে, তোর সাহস আছে। এই লেডি গ্যাংস্টার নীলা ভয় পাওয়ার মেয়ে না, ভয় দেখাতে ভালোবাসে এই নীলা। তোদের আয়ুটা কমে গেছে, বিদায় নিতে হবে তোদেরকে। দেখা যাক কে কাকে বিদায় করে। এই কবির মালটাকে বশ করে নিয়ে চল গোপন জায়গায়। তাদের কথায় নীলা হেসে দেয়, তলোয়ার মাটিতে রেখে বলে, আয় মাটিতে রেখে দিচ্ছি, খালি হাতে চালাই আজকে। খালি হাতে লাগার মজা আজকে বুঝাবো তোকে। এই শালা, দাঁড়িয়ে আছিস কেন? যা বুঝা গিয়ে। সামনে এগিয়ে যায় ছেলেগুলা। একজন যেতেই নীলা তার ডান হাতের আঙুল দিয়ে ছেলেটার চোখ দুটো তুলে নেয়। এইসব দেখে বাকি ছেলেগুলা জায়গায় দাঁড়িয়ে যায়। নীলা হাত ঘুরিয়ে বলে, দাঁড়ায় পড়লি কেন? আয় বস, করবি না আমাকে? এই একবারে মেরে ফেল শালিকে, বেঁচে থাকলে তোদেরকেও উপরে পাঠিয়ে দেব। নীলা মাটি থেকে তলোয়ার হাতে নিয়ে সবাইকে মেরে ফেলে। রক্তের তাজা গন্ধ তার নাকে যাচ্ছে, আনন্দ পাচ্ছে সে। হঠাৎ মন খারাপ হয়ে যায় নীলার, সামনের গাড়িতে গিয়ে বসে। গাড়ি চলতে থাকে বাসার উদ্দেশ্যে। মন ভালো নেই। রাত 2টা বাজে 13 মিনিট। সে বাসায় আসতেই তার বাবা ফরিদ সাহেব বলে, বাসায় আসছিস কেন? রাতটা বাইরে কাটিয়ে দিতে পারতি। বাবা কোনো কথা বলবা না, মন ভালো নেই। আর মা কোথায়? আমি জানি না, তুই খুঁজে দেখ। কিরে নীলা, তুই এত লেট করলি কেন? তোকে কতবার মানা করব যে তুই মেয়ে মানুষ, কেন রাতের বেলা বাইরে থাকিস? মা, তুমিও শুরু করে দিলে। দূর, তোমাদের সাথে কথা বলাই ভুল হয়েছে, আমি গেলাম। চলে যায় নীলা উপরে। মনের ভাবটা তার ভালো নেই। হঠাৎ মন ভালো হয়ে যায় তার। দিনের বেলায় সূর্যের আলো দেখতে ভালোবাসে নীলা, অন্ধকার বিরক্ত। সবার আলো ভালো লাগে, আর নীলার অন্ধকার আজব একটা ব্যাপার। নীলা ফ্রেশ হয়ে খাটে বসতেই তার ফোনে কল আসে। সে ফোন হাতে নিয়ে নাম্বার দেখেই বিরক্ত বোধ করে। রাগী ভাব নিয়ে কল রিসিভ করতেই ওপাশ থেকে বলে, ভালো লাগছে সবটাই, এর শেষটা কি হতে পারে ভেবে দেখেছিস? এর শেষ আবার কি হবে? এর শেষ একটাই, সেটা হলো তোদেরকে উপরে পাঠিয়ে দেওয়া। দেখা যাক। কল কেটে দেয় ওপাশ থেকে। নীলা রেগে যায়, টেবিলে থাকা গ্লাসটা ভেঙে ফেলে। শব্দ শুনেই তার বাবা মা দৌড়ে আসে। কি হয়েছে? আর প্রতি রাতে এসব করিস কেন তুই? আমাদেরকে একটু শান্তি দে, আর কত জ্বালাবি আমাদেরকে? মা, আমি তোমাদেরকে জ্বালাই। ওকে, চলে যাব, চিন্তা করো না। আর কোনো দিকে যাব না, যাব উপরওয়ালার কাছে। দেখো তোমার মেয়ে কি বলে। মা বাবা কতটা বিরক্তির পরে এসব বলে, সে কি বুঝে না? জানি না আমি কিছু। আর তোমাকে বলে দেই, আমার মেয়েকে আর কখনো এইসব বলবে না, বলে দিলাম। হ্যাঁ, এখন আমার তো দোষ হয়ে গেছে। চুপ, চলো। আর নীল, খেয়ে ঘুমাবি, টেবিলে খাবার রাখা আছে। বের হয়ে যায় নীলার মা বাবা। খাটে লুটিয়ে পড়ে নীলা। সিলিং ফ্যান ঘুরছে উপরে। বিছানায় থাকা এসির রিমোট হাতে নিয়ে বাড়িয়ে দেয়। 10 মিনিট চলতে থাকে বাড়তি এসি। রিমোটের লাল বাটনে চাপ দিয়ে বন্ধ করে দেয় এসি। ঘুমিয়ে পড়ে নীলা। খাবারের জায়গায় খাবার পড়ে আছে। সকালবেলা নীলা ঘুম থেকে উঠে চলে যায় ওয়াশরুমে। নীলার রুমে চা নিয়ে আসে বাসার কাজের লোক। দাঁড়িয়ে আছে চা হাতে। টেবিলে রেখে যা। নীলার চায়ের কাপ হাতে নিয়ে জানালার পাশে যায়। ডান হাতে তোয়াল, মাথার চুলের পানি মুছে তোয়াল রেখে চা খেয়ে রেডি হয়ে চলে যায় নিচে। টেবিলে বসে আছে তার মা আর বাবা। নীলার দিকে তাকিয়ে তার বাবা বলে, কিরে, আজকে সকালে উঠলি মনে হচ্ছে? মনে হচ্ছে না বাবা, এটাই হবে এখন থেকে। তোমাদেরকে আর জ্বালাবো না। আর আমি কলেজে গেলাম।
আরে খেয়ে যা। না মা, কলেজে গিয়ে খেয়ে নেব। নীলা চলে যায় কলেজে। তার মা বলে, দেখো তোমার মেয়ে না খেয়ে চলে গেল। মা বাবা ছেলে মেয়েকে যতই বকাঝকা করুক, তারা তো ভালোর জন্যই বলে। সেটা তোমার মেয়ে বুঝবে না। কলেজের মাঠ ভর্তি মানুষ। নীলা কলেজের মাঠে আসতেই চোখ যায় ভিড় করা মানুষদের দিকে। নীলা বুঝে যায় হয়তো কেউ রাগের শিকার হচ্ছে। নীলা হাঁটতে থাকে সেদিকে। কাছে যেতেই শুনতে পায়, শালা, নতুন কলেজে এসেই লুচ্চামি করছিস? আজকে তোর খবর আছে। কিরে নীরব, কি হয়েছে? আর ছেলেটাকে এভাবে মারতেছিস কেন? আরে আজকে কলেজে এসেই লুচ্চামি করছে। হ্যাঁ আপু, আমার ওড়না ধরে টান দিয়েছে। তোদের স্বভাব আমি জানি, যা এখান থেকে। আর এই ছেলে, তোমার নাম কি? আর কলেজে কি নতুন আসছো? আমার নাম নীল, আর আজকেই নতুন আসছি আমি এই কলেজে। আসতেই তারা আমাকে এখানে র্যাগিং করছে। হয়েছে, আর কিছু বলবে না। থাকো কোথায়? এই সামনেই। যাও, কেউ কিছু বললে আমাকে বলবে। জি আপু। নীল মাথা নিচু করে চলে যায়। গাছতলায় গিয়ে বসে। ব্যাগ থেকে বই বের করে বইয়ে মনোযোগ দেয়। নীলা সেখান থেকে চলে যায় ক্লাসরুমে। মাথায় চিন্তার ছাপ মনে হচ্ছে নীলার। অতীতের চেনা কেউ তার শহরে পা রেখেছে। নীল বই পড়তে থাকে। হুট করে নীলা এসে বলে, এখানে আসার মানে কি? কেন এসেছো এখানে? বলার প্রয়োজন মনে করি না। আমার প্রয়োজন আছে। কেন এখানে এসেছো? ফিরোজ শুধু আমার শিকার। আমি বাদে অন্য কেউ তাকে টার্গেট করলে তার জীবন অযথাই মরে যাবে, হোক সেটা তুমি বা অন্য কেউ। নীলের কথাই নীল মুচকে হাসে। বই ব্যাগে রেখে জায়গা থেকে উঠে চলে যায়। নীলা অবাক। নীল কেন এমন করবে? তার অতীতে তো তেমন কিছুই নেই। তাহলে সে কেন শিকারি করতে এখানে চলে আসছে? নীলা ভাবতে থাকে এর পেছনে কি আছে। নীল কেন এসবে আসবে? সে তো সাধারণ মানুষ। তাহলে তার চোখে হিংস্রতার তেজ মানে অন্য কিছু হতে চলেছে। রাত 10:57। নীরব রাস্তা, চারদিকে আলোর ছড়াছড়ি। পাশ থেকে কুকুরের ডাক শোনা যাচ্ছে। খাবার পেয়েছে কুকুরের দলেরা। নীলের কাঁধে ব্যাগ ঝুলানো। কোথায় যাবে সে নিজেও জানে না। নীল ভাবে, নতুন শহর কোথায় পাবো তাকে? হঠাৎ নীলের ফোন বেজে ওঠে। রিসিভ করতেই ওপাশ থেকে বলে, এত চিন্তার কোনো কারণ নেই। মাথা ঠান্ডা রেখে কাজ চালিয়ে যাও, দেখবে কাজে সফল হবে। জি স্যার। কল কেটে যায়। নীল সামনে এগোতেই কিছু লোক এসে ঘিরে ধরে তাকে। নীল জায়গায় দাঁড়িয়ে যায়। এত রাতে মানুষের দেখা রাস্তায়? তারা বলে, চলো আমাদের সাথে। কোথায় যাব? আর কে তোরা? সেটা জায়গায় গেলেই বুঝবি, চল। নীল মুচকি হেসে বলে, চল যাওয়া যাক। হাঁটতে থাকে তারা। পকেট থেকে ফোন বের করে নীল না জানাভাবে ছোট এসএমএস করে অন্য কাউকে। এসএমএস পেয়ে অন্য কেউ হিংস্রতার রূপ নেয়। বের হয় সে বাসা থেকে। নীল বাগান বাড়িতে দাঁড়িয়ে আছে। পাশে কেউ নেই। 1 ঘন্টা হবে সে দাঁড়িয়ে আছে। কেউ এসে বলে, চল ভিতরে। ঘাড়ে ধরে ধাক্কা দেয় ভিতরের দিকে। রাগ চড়ে যায় নীলের গায়ে। হাত ঘুরিয়ে পিছন থেকে পিস্তল নিয়ে শুট করে তার কপাল বরাবর। লুটিয়ে পড়ে তার লাশ। এসব দেখে অবাক অন্য কেউ। বাহ, ভালোই তো পারিস রে। তা এত রাগ কোথা থেকে আসে ভাই? এখানে এনেছিস কেন? আর এসে মনে হচ্ছে ভালোই হয়েছে। নাবিল কারণ ছাড়া কোনো কাজ করে না। বাংলাদেশে ছিলে ভালোই ছিলে, এখানে এসে নিজের মৃত্যুটা নিজে টেনেছিস। হা হা হা, নিজের মৃত্যু হাসালি রে। আমার কথায় হাসে সবাই, কাজের কথায় আয়। নীলা কোথায়? জানা জরুরি নাকি? হ্যাঁ জরুরি। তাকে তুলে দে আমাদের হাতে। নিজের ভালোবাসাকে অন্য কারো হাতে তুলে দিলে এটা কেমন দেখাই বল? করতে হবে, আর না করলে সোজা উপরে পাঠিয়ে দিব। নাবিলের কথাই নীল মুচকে হাসে। পিস্তল তাক করে নীলের কপালে। বল নীলা কোথায়? ঠোঁটে এক চিলতে মুচকি হাসি নিয়ে বলে, আছে হয়তো 400 ফিট দূরে। মানে কি বলতে চাইছিস তুই? ডান পাশ থেকে ঠিক 400 ফিট উপরে আছে নীলা। কাঁধে M70 স্নাইপার ঠেকানো। হিংস্র হয়ে আছে সে। নিজের ভালোবাসার ক্ষতি হোক তা সে চায় না। নীলের কথায় ভয় পায় নাবিল। চারদিকে তাকিয়ে বলে, 4টা বুলেট এসে লাগে নাবিলের বুক বরাবর। পড়ে যায় সে মাটিতে। ছেলে পেলে এগিয়ে আসার আগেই লাশ হয়ে যায়। নীলা লাফ দিয়ে উপর থেকে নেমে বলে, চলো আমার সাথে। কোথায় যাব? চলো বলছি, বেশি কথা বলবে না। তুমি হয়তো জানো আমি বেশি কথা পছন্দ করি না। চুপ হয়ে যায় নীল। বাইকের সামনে এসে নীলা বলে, এ নাও চাবি, এই ঠিকানায় চলে যাও, আমি সময় মতো চলে আসব। সকালবেলা মনের শান্তিতে ঘুমাচ্ছে ফিরোজ। চিন্তা নেই তার। এই শহরের
মানুষ তাকে ভয় পায়, বুক ফুলিয়ে চলে সে। নারী পাচার তার নেশা। দিনের বেলা ভালো মানুষ, রাতের বেলা তার চেয়ে খারাপ মানুষ হয় না। বালিশের পাশে ফোন রাখা, রিং হচ্ছে ফোনে। ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে, বস, সে নাবিলদের সাথে থাকা সবাইকে মেরেছে, সাথে নাবিল। জানা আছে, ফোন রাখ। ওপাশ থেকে কল কেটে দেয়। বিছানা ছেড়ে উঠে ফিরোজ, মুখে মুচকি হাসি। এটাই তাহলে সেই হিংস্র চিতা বাঘিনীটা। খেলাটা ভালো করেই খেলতে হবে, সাথে আবার তার প্রেমিক। হা হা হা। উচ্চ হাসিতে লুটিয়ে পড়ে ফিরোজ। ফোন হাতে নিয়ে কল দেয় অন্য কারো নাম্বারে। পুকুরের মাছ পুকুরে থাকাই ভালো, কাদায় চলতে কষ্ট হবে। সেটা দেখা যাবে, লড়াই কাদায় থেকেও করা যায়। হা হা হা, লড়াই। ওপাশ থেকে কল কেটে দেয়। ফিরোজ হেসে দেয়, তোয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায়। এক রুমে দুইটা মানুষ, একজন সোফায় শুয়ে আছে, অন্য একজন খাটে। হুট করে নীলা বলে ওঠে, এখানে এসেছো কেন তুমি? তুমি হয়তো জানো আমি অনেক কিছুই করতে পারি, আর তুমি যে কোনো মতলবেই আসো না কেন, আমার শিকার থেকে দূরে থাকবে বলে দিলাম। এই কথা হেসে দেয় নীল। হাসিটা রহস্যের তা বুঝতে পারে নীলা। নীলা বিছানা ছেড়ে উঠে বলে, হাসছো যে? হাসার কথা তাই হাসছি। সে খুবই ভয়ঙ্কর একটা মানুষ। আমি কে সেটা হয়তো তুমি জানো, আর তুমি আজকেই এখান থেকে চলে যাবে। নীলার রেগে কথা বলাতে নীল সোফা ছেড়ে উঠে বসে। নীলার রাগী লুক দেখে নীল চলে আসে বাহিরে। শেষ কথা বলে, চলে যাচ্ছি, প্রয়োজন হলে ডাকবে, চলে আসবো। না আসলেই খুশি হব। কথা না বাড়িয়ে বেরিয়ে আসে নীল। চোখে মোটা ফ্লেমের চশমা, কাঁধে ব্যাগ। চলে যায় বাস স্ট্যান্ডে। বাসে উঠে বসতেই কেউ বলে, যদি চলেই যাবি তাহলে কেন আসছিস এখানে? চলে যাবার মানুষ এই নীল না, যেই কাজে আসছি সেটা শেষ করেই যাব। অবাক অন্য পাশের ছেলেটা। সে নেমে যায় বাস থেকে। নীল বাসেই বসে আছে, নাই কোনো চিন্তা। বাস চলতে লেট করলে নীল বলে, কি হলো ভাই, যাবেন না? ভাইজান যাব, সামনে মনে হয় কিছু হয়েছে। নীল গাড়ি থেকে নামতেই সামনে কিছু মেয়ে দুইটা ছেলেকে পেটাচ্ছে। নীল দেখেই অবাক। এটা আবার কেমন শহরের বাবা, মেয়েরাও ছেলেদেরকে পিটায়। এখান থেকে যত তাড়াতাড়ি যেতে পারি ততই ভালো, না হলে পিটানি খেয়ে মরতে হবে। এই শালা, কোথায় যাচ্ছিস? এখানে নেমেছিস কেন? আর এইভাবে কাঁপছিস কেন? প্লিজ আপু, আমাকে কিছু করিয়েন না, আমি এই শহরে নতুন আইছি। কি রে নুপুর, মালটা তো আবাল মনে হচ্ছে। আবাল হয়েও সেই হটরে পেডি কিন্তু সেই। তুই কি প্রেমে পড়ে গেলি নাকি? আরে না, চোখের ভালো লাগা। আপু আমাকে যেতে দিন, এখানে থাকলে বুক ফেটে মরে যাব। কোথায় যাবি? থাকার জায়গা আছে তোর? জি না। তাহলে চল আমার সাথে। না না, আপনাদের সাথে যাব কেন? সামনে আমার ফুপুর বাসা আছে, সেখানেই থাকবো। তাহলে প্রথমে যে বললি তোর থাকার জায়গা নেই এখানে। ভয় বলেছি, মনে করেছি এই কথা শুনে ছেড়ে দিবেন। এই নুপুর, শালার তো বুদ্ধি আছে রে। তাই তো দেখছি, ছেড়ে দে। এত কিউট একটা আবালকে ছেড়ে দিব? আরে বাদ দে, ছেড়ে দে। নুপুরের কথাই ছেড়ে দেয় নীলকে। যাওয়ার আগে নীল বলে, আপু তোমাকে কিন্তু খুব কিউট লাগছে, তাই নাকি? এই স্বর্ণা শালাকে যেতে দিস না। নীল দেয় দৌড়। নীলকে আর কে পায়, সোজা চলতি গাড়িতে লাফ দিয়ে উঠে বসে। আল্লাহ বাঁচা গেল শয়তান মেয়েদের হাত থেকে। আমি নাকি আবাল, হি হি হি। আর যাই হোক না কেন, নূপুর মেয়েটা কিন্তু দেখতে ভালো, ভালো লাগলো প্রথম দেখায়। চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে ফিরোজ। হাতে মদের গ্লাস, পাশে ছেলে পেলে বসে আছে। ডান পাশে একা দাঁড়িয়ে আছে জনি। ফিরোজ বলে, অনেক কিছুই দেখা হলো, কিন্তু ছেলেটাকে দেখা হলো না। কি নাম তার? দেখতে কেমন? আমার পিছনে লেগেছে কেন? আর নীলার সাথে তার কতদিনের সম্পর্ক? আমি বা কেন চিনি না তাকে? বস, ছেলেটার নাম নীল, এই শহরে আছে। এই শহরে থাকলে মারছিস না কেন? নাবিলকে মেরেছে, আস্তে আস্তে সবাইকে মেরে ফেলবে। পারলে দুটাকেই মেরে ফেল। হ্যাঁ বস। ফিরোজ মদের গ্লাসে মুখ দিতেই তার মেয়ে এসে বলে, পাপা সবাইকে রুম থেকে বের হতে বলো। ফিরোজ হাত ইশারা করতেই সবাই বের হয়ে যায়। পেছনে ফিরে তাকায় জনি। মুচকি হাসে সে। কিরে নূপুর, সবাইকে বের হতে হলো কেন? কিছু বলবি? ট্রলারের এরিয়াটা আমার চাই। কেন হঠাৎ ট্রলারের দায়িত্বে যেতে যাচ্ছিস কেন? এত কথা বলতে পারবো না। ওকে, আমি জনিকে বলে দিচ্ছি, সব রেডি করে দিবে। আমার লক্ষ্মী পাপা। ল্যাপটপের সামনে বসে আছে নীলা। ল্যাপটপের স্ক্রিনে
ভাসছে কিছু মানুষের ছবি, পাশে রাখা কফির মগ। চুমুক দিতেই ফোন বেজে ওঠে। রিসিভ করতেই ওপাশ থেকে বলে, আন্ডারওয়ার্ল্ড গোপনভাবেই রয়ে যাচ্ছে, মনে করে আপনিও গোপনীয়ভাবে থাকবেন। আর ফিরোজ খুব ভয়ানক মানুষ, তার সাথে আপনি পেরে উঠবেন না, তাই বলি খুব সাবধানে। নীলার সম্পর্কে হয়তো আপনিও জানেন, আর ফিরোজকে মারা কঠিন কিছু না। তার সাথে খেলতে হলে মাইন্ড দিয়ে খেলতে হবে, নিখুঁতভাবে খেলতে হবে। বেঈমান মানুষের বিশ্বাস থাকে না, আমরা তার কিছু করতে পারবো না, আমাদের হাত বাঁধা। বুঝেছি, আমি আন্ডারওয়ার্ল্ডে আসবো আজ রাতে, সেখানেই কথা হবে। ওকে। ফোন কেটে দেয় ওপাশ থেকে। নীলা পড়ে যায় ভাবনায়। ফিরোজের পাওয়ার আন্ডারওয়ার্ল্ডেও আছে, এটা কিভাবে হতে পারে? তাহলে কি সে বসের লোক, নাকি এটা কোনো চাল চলছে? চাল আমিও চালতে পারি, যেখানেই থাকুক তার পাওয়ার। হাজার মানুষের ভিড়ে থাকলেও তাকে শেষ করব আমি। শত্রুর কাছে চেনা আমি, অন্য সবার কাছে অচেনা। উচ্চ হাসিতে লুটিয়ে পড়ে নীল। শুধু শুধু হাসারও একটা কারণ থাকে, আর সেই কারণটা মনেই থেকে যায়। নীলের হাসি দেখে পাশে থাকা রফিক বলে, এই হাসি দিলেই হবে না, নীলার সাথে এমনটা করা তো ঠিক হচ্ছে না। পরে যদি সে জানে তুই আন্ডারওয়ার্ল্ডের কিং, তাহলে তো সে তোকে মেনে নিতে পারবে না, উল্টো তোকে শ্যুট করে দেবে। মেনে নিতে পারবে যেই মেয়েটা লেডি গ্যাংস্টারে পরিণত হতে পারে, সে সব পারে। আর উপরে তো আমি আছি, সব দেখে নিব। কিন্তু ফিরোজের ব্যাপারটা কি করবি? তাকে আমার বাবার হাতে তুলে দিব। আমার তো চাই ফিরোজের বস আসলামকে। আসলামটা আবার কে? সময় হলে সব জানতে পারবি। আর এই শহরে কিছু মেয়ে আছে রাস্তায় প্যান্ট পরে ঘুরে, তাদের সবার খোঁজ নিবি। ঠিক আছে। রাত 11টা ছুঁই ছুঁই। চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে নীলা। সামনে 3জন মানুষ বসে আছে। 3জনের মাঝে একজন বলে, বস তো আন্ডারওয়ার্ল্ডে নাই, নিখোঁজ সে। আন্ডারওয়ার্ল্ড তার পাওয়ারে চলে, কিন্তু ফিরোজ তো চুপটি মেরে বসে আছে। ফিরোজ চুপটি মেরে বসে থাকার মানুষ না, তাকে যত রাগানো যায় ততই ভালো। আর আমি তাকে মেরে ফেলবো, আর বস কি করবে তা দেখে আমার লাভ নাই। আমি শুধু জানি ফিরোজ আমার হাতে মরবে। আমি একটা ব্যাপার বুঝতেছি না, ফিরোজের পাওয়ার আন্ডারওয়ার্ল্ডে কিভাবে আছে? তার কোনো সম্পর্ক বসের সাথে নাই তো? আমাদের তা জানা নেই। আপনি গোপনীয়ভাবেই থাকবেন না, জানাভাবেই থাকতে হবে। আর যদি এই গোপন তথ্য কেউ জানে, সব প্ল্যান বিফলে যাবে, সব রহস্য এখানেই শেষ হয়ে যাবে। জানার কাজ এই নীলা করে না, আমার যেতে হবে। অন্ধকার রাস্তা, চারপাশে আলোহীন। কুকুরের ডাক শোনা যাচ্ছে। আশেপাশে রাস্তায় শুয়ে আছে টুকাই ছেলেপেলে। নীলা বাইক নিয়ে রাস্তা দিয়ে যাচ্ছে একা। হুট করে কিছু বখাটে এসে তার বাইক আটকে ধরে। নীলা বাইক থেকে নেমে বলে, কি চাই? তোমাকে চাই। আমাকে দিয়ে কি করবি? আর তোরা এই কয়জনে আমার সাথে পেরে উঠবি তো? এই সাজিদ, দেখ মেয়ে কি বলে, আমার 4জন নাকি তার সাথে পেরে উঠবো না। বোকা মেয়ে, এত কথা বলে লাভ নেই। এই রূপবতী, চল। এক বাপের পোলা হয়ে থাকলে গায়ে হাত দিয়ে দেখ। শালি, বেশি ভাব তোর, তাই না? আজকে সেই ভাবটাই দেখবো। এই সাব্বির, নিয়ে চল তো। নীলা মুখে মুচকি হাসে। সাব্বির নীলার হাত ধরতেই সে এক ঘুষি মেরে ফেলে দেয় মাটিতে। অবাক সাথের ছেলেগুলা। সাজিদ নামের ছেলেটা বলে, শালি তো পাওয়ারফুল মনে হচ্ছে, একজনে কিছু হবে না। এই তোরা সবাই ধর, রুমটা ফাঁকা আছে, নিয়ে চল। নীলা কোমরে হাত দেয় পিস্তল নেওয়ার জন্য। কোমরে হাত দিয়ে নীলা অবাক। হঠাৎ মনে পড়ে যায় নিজের রুমে পিস্তল রেখে এসেছে সে। উপায় খুঁজে পায় না নীলার নরম কণ্ঠে বলে, দেখ আমার কিছু করিস না, আমার কাছে কিছু টাকা আছে, নিয়ে চলে যা। টাকা চাই না, তোমাকে চাই। গরম বুলেটের আঘাতে মাটিতে পড়ে যায় সাজিদ। পাশের ছেলেগুলো ভয় পায়, দৌড়ে পালায় তারা। নীলা অবাক, কে গুলি করেছে? আশেপাশে তেমন কাউকেই দেখা যাচ্ছে না, তাহলে গুলি কে করবে? নীলা চোখ বোলাচ্ছে তার চারপাশে। ডান পাশে ঝোপঝাড় থেকে একটা মানুষ দ্রুত হেঁটে চলে যায়। নীলা বলে, এই কে তুমি? দাঁড়াও। অন্ধকারে মিশে যায় অচেনা মানুষটা। নীলা চিন্তায় পড়ে যায়, কে হতে পারে? আর আমাকেই বা বাঁচাবে কেন? তার মানে কি সে আমার চেনা কেউ? যদি চেনা কেউ হয় তাহলে পালিয়ে যাবে কেন? আর এত দূর থেকে গুলি এসে ছেলেটার মাথায় লাগবে কিভাবে? প্রশিক্ষণ ছাড়া এটা কিভাবে সম্ভব? তার মানে সে বড় কেউ। রাত শেষ হয়ে সকাল হয়েছে। বিছানায় লেপ্টে শুয়ে আছে নীল।
জানালার পর্দা খুলে দেয় রফিক। সূর্যের আলো নীলের চোখে পড়তেই ঘুম ভেঙে যায়। রফিক বলে, শালা এখনো ঘুমাচ্ছিস? উঠে দেখ কয়টা বাজে। শালা দিলি তো আমার ঘুমের 12টা বাজিয়ে, কত শান্তির ঘুমটা শেষ করে দিলি। রাতে কি করেছিস? চুরি করেছিস নাকি? বাজে কথা বলবি না, যা আর একটু ঘুমাতে দে। ওকে, তুই ঘুমা, আমি চলে যাই বাইরে। আর খাবার টেবিলে রেডি আছে, খেয়ে নিস। ঠিক আছে। কিরে, তুই এত সকালে বসে আছিস কেন? তোকে দেখে মনে হচ্ছে সারা রাত ঘুমাসনি। ঘুম নেই চোখে, সারা রাত জেগেছিল নীলা। চিন্তার ভুজটা মাথায় বেশি, চিন্তিত হয়ে বসেছিল সকালবেলা। সকাল তার কাছে 10টার পরে, আর আজকে সকাল হয়েছে তার ভোরে। নীলার মা সকালবেলা ঘুম থেকে উঠে নামাজ পড়ে নীলার রুমের সামনে দিয়ে যেতেই দেখে তার মেয়ের রুমের দরজা খোলা। না মা, ঘুম হয়েছে, আর আমি তো প্রতিদিন সকালেই উঠি। হয়েছে, আর মিথ্যে বলতে হবে না, ফ্রেশ হয়ে নিচে আয়। নীলার মা চলে যায়। নীলা বিছানা ছেড়ে উঠতেই চোখে ভেসে ওঠে কাল রাতে সে অচেনা মানুষের কথা। ভাবতে থাকে সে। কিছুতেই ভেবে পাচ্ছি না কে সে, কি তার মতলব। এটা কোনো চাল নয় তো? খুঁজে বের করতেই হবে কে সে। মাথা খাটানোর প্রয়োজন আমার। হয়তো সে আমার আশেপাশেই আছে। যেই হোক না কেন খুঁজে বের করবই তাকে। মুখে হাসি, মদের গ্লাস খালি পড়ে আছে, ড্রাগ হয়ে পড়ে আছে ফিরোজ। পাশে ছেলে পেলে দাঁড়িয়ে আছে, হাতে কাগজের টুকরো। এগিয়ে আসে জনি। আশেপাশে চোখ বুলায় জনি। সে বলে, ভাই, নূপুর ম্যাডাম যেই এরিয়াটা চেয়েছে তার পুরোটা তার নামে দেওয়া হয়েছে। কলেজের এরিয়াটা নিতে পারিনি। মুখ দিয়ে কথা বের হচ্ছে না ফিরোজের। ড্রাংসে জনি ফিরোজের শরীরে হাত দিয়ে বুঝে তার শরীর ঠিক নেই। জনি বলে, এই ভাইকে বসা নিতে হবে, গাড়ি রেডি কর। জি ভাই। চিন্তিত মাথায় কলেজের গেট দিয়ে ভেতরে প্রবেশ করে নীলা। নীরব দূর থেকে নীলাকে দেখে দৌড়ে এসে বলে, কিরে নীলা, 2 দিন কোথায় ছিলি? তোর ফোন বন্ধ কেন? মন ভালো নেই, এখন যা। আর প্রীতিকে আমার সাথে দেখা করতে বলিস। এটা তোর মতো গাধা বুঝবি না। কি হয়েছে তোর? এমন করে কথা বলছিস কেন? কথায় উত্তর না দিয়ে সোজা হাঁটতে থাকে সে। কারোর মুখে মুচকে হাসি। নীলা ক্লাসরুমে আসতেই তার ফোনে ছোট্ট SMS আসে। লেখা ছিল, চিন্তিত ভালো লাগে না, হাসি খুশিতেই ভালো লাগে তোমাকে। অবাক নীলা আশেপাশে চোখ বুলায়, দৌড়ে বের হয় ক্লাসরুম থেকে। কলেজ ভর্তি মানুষ। নীলা ফোন হাতে নিয়ে কল দেয় অন্য কাউকে। ওপাশ থেকে রিসিভ করতেই আগে নীলা বলে, শাওন, একটা ফোন নাম্বার পাঠিয়েছি, দেখ লোকেশনটা কোথায় দেখায়, একটু তাড়াতাড়ি কর। জি ম্যাডাম, আমি দেখছি। নীলা পিছনে যেতেই ধাক্কা লাগে প্রীতির সাথে। প্রীতি বলে, কি রে নীলা, তোকে এমন লাগতেছে কেন? প্লিজ আমাকে একটু একা থাকতে দে। নীলা সেখান থেকে চলে যায়। ক্লাস হচ্ছে সবার, নীলা নেই ক্লাসে, বাইরে বসে আছে সে। কল আসে নীলার ফোনে। রিসিভ করতে ওপাশ থেকে বলে, ম্যাডাম, যেই নাম্বারটা পেয়েছি এটায় কোনো ক্লু পাচ্ছি না। মনে হচ্ছে নেট কালেকশন থেকে ফোন দেওয়া হয়েছে, আর নাম্বারটাও 6 ডিজিটের। তাহলে কি লোকেশনে দেখা যাবে না কোথায় আছে? জি না ম্যাডাম। ট্রাই করতে থাক, ক্লু পেলেই আমাকে জানাবি। নীল বসে আছে বাইকে, সাথে রফিক। মোটা ফ্রেমের চশমা পরে আছে নীল। রফিক বলে, আমি বুঝি না, তুই মোটা ফ্রেমের চশমা পরে থাকিস কেন? এটা তোর মতো গাধা বুঝবি না। চোখে প্রবলেম নাই, শুধু শুধু সাদা চশমা পরে আছিস। চুপ। বাবা ফোন দিয়েছে? হ্যাঁ বাবা, বলো। কেমন আছিস বাবা? অনেক ভালো আছি, তুমি কেমন আছো? তোকে ছাড়া ভালো থাকি কি করে বল, কতদিন হয়ে গেল দেখি না তোকে। কাজ শেষ হলেই চলে আসবো। নীলা কেমন আছো? সেও ভালো আছে। বাবা রাতে কল দিব তোমাকে। শোন। কল কেটে দেয় নীল। তার বাবা আফজাল খান, যার কথায় পুরো ঢাকা শহর চলে, যার টাকার কোনো শেষ নেই। আর নীল তার একমাত্র ছেলে, মা হারা ছেলে সে। ছোট থেকে মা ছাড়া। নীলকে জন্ম দিতে গিয়ে তার মা মারা যায়। বাবার আদরে বড় হয় নীল। মুখ ভর্তি হালকা পাকা দাড়ি। চকচকে চেয়ারে বসে আছে মধ্যবয়স্ক একটা লোক। হাতে ছোট প্লাস্টিকের ফ্রেমে বাঁধা 1 মিনিট ছবি। চোখের নেশা সেই ছবিতে রেখে বলে, কালু, মেয়েটাকে তো চেনা চেনা লাগছে রে, কোথায় পেলি এই ছবি? ভাই, এটাই নীলা। নেশায় থাকা চোখ দুটো রক্তে ছেয়ে যায়, গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায়। চেয়ার ছেড়ে উঠে সে দেয়ালের সাথে মাথা ঠেকিয়ে ভাবে, নীল এখনো বেঁচে আছে? এটা কিভাবে সম্ভব?
তাহলে কি সেদিন সবটাই মিথ্যা ছিল? মিথ্যা ছিল সব প্ল্যান? সে বেঁচে আছে কি করে? তাহলে কি সেদিন তাকে কেউ বাঁচিয়েছে? সে তো বেঁচে থাকার কথা না। ভাই কি হয়েছে? কখন থেকে দেখছি দেওয়ালে মাথা টেকিয়ে কি ভাবছেন? আর সবচেয়ে বড় কথা, এই ছবি দেখে আপনি এত ঘাবড়ে যাচ্ছেন কেন? একা থাকতে দে আমাকে। আর এই মেয়ের সব খবর আমার চাই। কোথায় থাকে, কি করে, সবটাই আমার চাই। জি ভাই। বের হয়ে যায় ছেলেপেলেরা। দেয়ালের সাথে পিঠ ঠেকিয়ে ডান হাত থেকে ছবিটা বাম হাতে নেয়। ডান হাতে পাঞ্জাবির পকেট থেকে ফোন বের করে কল দেয় চেনা কারো নাম্বারে। ওপাশ থেকে আনন্দিত কণ্ঠে বলে, হ্যাঁ আসলাম, বলো। মনে হচ্ছে খুব আনন্দে আছো। হ্যাঁ খুব আনন্দে আছি। তোমার খবর কি বলো? খবর নীলা বেঁচে আছে, মনের শান্তিতে দুনিয়া ঘুরে বেড়াচ্ছে তোমার বাবাকে মারার জন্য, সাথে তো আমাকেও তোমাকেও। স্তব্ধ হয়ে যায় ওপাশের মানুষটা। মুখ দিয়ে কথাই বের হচ্ছে না। আসলাম বলে, নূপুর শুনতে পাচ্ছ তুমি? নূপুর। কল কেটে যায়। চিন্তিত হয়ে পড়ে নূপুর। একটা মানুষকে এতটা আঘাত করার পর কিভাবে বাঁচতে পারে? আসলাম মিথ্যে বলছে না তো? সে তো মিথ্যে বলবে না। সত্যি কি নীলা বেঁচে আছে? রাস্তা দিয়ে হাঁটছে নীলা। মাথা নিচে দিয়ে হাঁটছে সে, মাথা ভর্তি চিন্তা। কি থেকে কি হচ্ছে? নিজের শত্রুকে খুঁজে পাচ্ছি না, প্রতিশোধ নিতে পারছি না। পেছনে লেগে আছে অচেনা কেউ। কি তার চাওয়া আমার কাছে? কেন আমার পিছু নিয়েছে সে? নীলা। নীলা মাথা উঁচু করতেই অবাক। জায়গায় দাঁড়িয়ে যায় সে। চেনা কারোর সামনে দাঁড়িয়ে আছে সে। কি বলবে খুঁজে পাচ্ছে না। যাকে দেখার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না, সেই মানুষটাই তার সামনে দাঁড়িয়ে আছে। সে আবারও বলে, নীলা তোমাকে চিন্তিত মনে হচ্ছে কেন? আর রাস্তার মাঝখান দিয়ে হাঁটছো কেন? গাড়ির নিচে পড়ে যাবে তো। নীল, তুমি এখানে কেন? আমার প্রশ্নের উত্তর দিতে বলছি। তেমন কিছু না, তুমি এখানে কেন? মনে হচ্ছে প্রিয় মানুষটা বিপদে আছে, তাই চলে আসছি। সেদিন যাইনি, মনে হচ্ছিল দুদিন থাকি, তাই থেকেছি। আমার আবার কিসের বিপদ? আমি তো বিপদ গড়ে তুলি মানুষের চোখে। সেদিন যাওনি, আজ চলে যাও। আমি যেন এই নিউ ইয়র্কে তোমাকে না দেখি। চলে যাচ্ছি। বাবার সাথে একটু কথা বলেনিও, জিজ্ঞেস করেছে তোমার কথা। সোজা হেঁটে চলে যায় নীল। নীলের মাথায় চিন্তা। বেগ থেকে ফোন বের করে কল দেয় নীল এর বাবার নাম্বারে। কিরে মা, কেমন আছিস? জি বাবা, ভালো। আপনি কেমন আছেন? তোদেরকে ছাড়া কিভাবে ভালো থাকি? কতদিন হয়ে গেল তোদের দুজনকে একসাথে সামনে দেখি না। কাজ সম্পূর্ণ হলেই দেশে চলে আসব। তোর বাবা মা কেমন আছে? নীলার ফোন রাস্তায় পড়ে যায়। মুখ চেপে ধরে আছে। কিছু ছেলে পেলে নীলের বাবা হ্যালো হ্যালো করেই যাচ্ছে ওপাশ থেকে। কথার কোনো উত্তর আসছে না। চিন্তায় পড়ে যায় নীলের বাবা। চেয়ারে রক্তাক্ত অবস্থায় বসে আছে নীলা। কাল বেয়ে রক্ত পড়ছে মুখ বাঁধা সুতির কাপড় দিয়ে। টিপ টিপ করে চোখ খুলে সে। চারদিকে মাটির দেয়াল, উপরে মাকড়সার জাল। নীলা ঘোরের মাঝে থেকেও ও সবকিছু মনে করার চেষ্টা করছে। হঠাৎ বাহির থেকে হাসির আওয়াজ আসছে। নীলার মনে হাজারো প্রশ্ন। এই হাসির আওয়াজটা মনে হচ্ছে অনেক চেনা আমার। মনের ধারণা ঠিক, তোর হাসিটা তোর অনেক চেনা। আসলাম, তুমি? সেই আগের কথা তুমি। নিউ ইয়র্কের সব ছেলেপেলেদের কান পর্যন্ত পৌঁছে দিয়ে নীলা নিখোঁজ হওয়ার খবর। রেগে আছে নীল। হাতে সিগারেট। সে আগের চেহারায় নীল, যে চেহারা একসময় সবচেয়ে ভয়ঙ্কর ছিল। ছাড়তে হয়েছে প্রিয় মানুষের জন্য অন্ধকার জগৎ। আমি একটা ব্যাপার বুঝতেছি না, নীলাকে কে কিডন্যাপ করেছে? কার এত বড় সাহস যে এত ভয়ঙ্কর একটা মেয়েকে কিডন্যাপ করেছে? সাবিতকে কল দিয়ে বল নিউ ইয়র্কে চলে আসতে, সাথে রাখি কেউ। ওকে। মনের আনন্দে আছে নূপুর। হাতে মদের গ্লাস, স্পিকারে ফুল সাউন্ড দিয়ে মাথা ঝাঁকিয়ে যাচ্ছে। অতীতে কি হয়েছে সেই কথা আর মনে নেই। আছে শুধু না পাওয়া ভালোবাসার কথা, যে কথা তাকে দুর্বল করে দেয়। ভালোবাসার মানুষকে না পাওয়ার কষ্টটা সেই বোঝে, যে হারিয়েছে তার ভালোবাসার প্রিয় মানুষকে। তোর কি হয়েছে বলতো? এত সাউন্ড দিয়ে কেউ গান শোনে, আবার মাথাও ঝাঁকাচ্ছিস। গানের তালে মাথা ঝাঁকাচ্ছে নূপুর। হুট করে উপরের কথাগুলো বলে স্বর্ণা। নূপুর বলে, তুই বলতো প্রিয় মানুষটা কি এখন আমাকে নিয়ে ভাবে? যে চলে গেছে তার কথা ভুলে যা, বর্তমানে যে আছে তাকে নিয়ে ভাব। আসলাম ভালোবাসা বোঝার মতো মানুষ না। টাকার লোভ তার,
তুই বল, যে মানুষের টাকার লোভ থাকে সে ভালোবাসা বুঝবে কিভাবে? সে তো টাকাকেই ভালোবাসবে। তা অবশ্য ঠিক, কিন্তু তুইও একসময় টাকার পাগল ছিলি। চুপ হয়ে যায় নূপুর। এই কথার উত্তর তার কাছে নেই। নীলার মনে হাজারো প্রশ্ন যে তার জীবনে ছায়ার মতো লেগে থাকতো, আজ সে শত্রুতা পরিণত হয়েছে। তা দিন তো ভালোই কাটিয়েছো দিন, তো বলো সে কেমন আছে? কার কথা বলছো তুমি? তুমি কথাটা মানায় না মুখের তোমার, আপনি করে বলো। হাতের বাঁধন খুলে দাও। আমি তো পাগল যে বাঘিনীর হাতে ধাবন তুলে দেব। তুই তো ভয়ঙ্কর একটা মেয়ে যার চোখে চাহনিতে ভয় পায় চেনা মানুষ। সম্পর্ক বিচ্ছিন্ন হয়েছে, তাহলে কেন আবার আমার পিছু পড়ে আছো? যে আমার হয় নাই তাকে বাঁচিয়ে রেখে কি করব? যে আমার হবে না সে কারোর হবে না। সেদিন হয়তো মারতে পারিনি, কিন্তু আজ মেরেই ফেলবো। মারতে পারবে আমাকে? চুপ হয়ে যায় আসলাম। নীলার কথার উত্তর তার কাছে নেই। মাথা নিচু করে বসে থেকে উঠে দাঁড়াতেই পেছনে নূপুর, অবাক আসলাম, সাথে নীলাও। এসবের মানে কি আসলাম? তাহলে কি তুমি আমার সাথে এতদিন মিছে ভালোবাসা হয়েছিল? না নূপুর, তুমি যা ভাবছো তা না। বোঝা হয়েছে। এই বলে নূপুর বের হয়ে যায় রুম থেকে। আসলাম তাকিয়ে আছে নূপুরের যাওয়ার দিকে। মনের ভাবটা ভালো দেখাচ্ছে না। নীলা বলে, সে কি নূপুর? হে, বাহ, খুব সুন্দর। তোমার থেকে অনেক আলাদা। নীলা হাতে পিস্তল নিয়ে বসে আছে হাজার ছেলের মাঝে। দুশ্চিন্তা তার ভালো লাগে না। নীলার কোনো খোঁজ পেয়েছিস? না বস। নীলার কোনো খোঁজ পেয়েছিস? আন্ডারওয়ার্ল্ডের সাকিবকে কল দিয়ে জিজ্ঞেস কর যে ফিরোজের কোনো হাত আছে কিনা এর মাঝে। যদি থাকে তার জীবনটা আজ রাতে বিদায় করে দিব সকাল হওয়ার আগে। জি বস। হ্যাঁ, সাকিব বলে। ফিরোজ বসে আছে এমপির সায়েদের পাশে, কাগজে নিজের চোখ বোলাচ্ছে। হঠাৎ কল আসে। ভাই, নীলা নিখোঁজ। হি হি হি, এত বড় একটা মানুষ নিখোঁজ? মজা না, ব্যাপারটা সিরিয়াসভাবে নিন ভাই। বস বাঘ হয়ে আছে, যখন ঝাঁপিয়ে পড়ে বলা যায় না। আরে রাখ তোর বস। নীল খুব ব্রেনি মানুষ, আর ব্রেনি মানুষের সাথে খেলতে পছন্দ করি। নীল এর সাথেও খেলবো। এটা মন থেকে ঝেড়ে ফেল। নীলকে মারার কথা মুখে নিলে সেই মুখ দিয়ে আর কোনো দিন কথা বের হবে না। হয়তো তাকে দেখা হয় নাই, কিন্তু তার সাথে খেলাটা খেলবো। কল কেটে যায় ওপাশ থেকে। ফিরোজ হাসিতে লুটিয়ে পড়ে। না জানা কিছু কথা তার কানে এসে পৌঁছে গেছে। রাস্তা ক্লিয়ার তার। হঠাৎ তার ফোনে আবারও কল আসে। নূপুর ভুল বুঝেছে, খুব করে তার দিকে খেয়াল রাখবেন। হঠাৎ রেগে আছে কেন? এত কথা বলতে পারবো না। ফিরোজ ফোন কান থেকে নিচে নামাতেই নূপুর চোখের পানি মুছে রুমের ভিতরে ঢুকে। ফিরোজ বসা থেকে উঠে নূপুরের সামনে যেতেই সে বলে, প্লিজ বাবা, এখন বিরক্ত করো না। কি হয়েছে বল? আসলামের সাথে কিছু হয়েছে? দরজা বন্ধ করে দেয় নূপুর। খাটের উপর বসে নূপুর, চোখের পানি গাল বেয়ে পড়ছে। সবাই বিশ্বাসঘাতক। এই দুনিয়ায় কাউকে বিশ্বাস করা ঠিক না, সবাই বেঈমান। প্রথম ভালোবাসার মানুষ ধোঁকা দিয়েছে, এখন আবার ধোঁকার শিকার হয়েছে। আমার সাথে কেন এমন হয়? আমি মৃত্যু চাই, এই মিথ্যে ভালোবাসার শিকার আর হতে চাই না। রাত 11:57। অন্ধকার রুমের ভেতরে আটকা পড়ে আছে নীলা। পেটের ক্ষুধায় দুর্বল হয়ে পড়েছে সে। সারা দিন মাঝরাত হয়ে গেছে, এখনো খাবারের কোনো খোঁজ নেই। জুতার খটখট আওয়াজ শুনতে পায় নীলা। চোখ বন্ধ করে ফেলে সে। দরজার তালা খুলে ভিতরে ঢুকে দুইজন মানুষ। একজনের হাতে খাবারের প্লেট, একজন আরেকজনকে বলে, আরে এ তো ঘুমিয়ে আছে, আয় তো চলে যাই। ঘুম চোখে জল যাচ্ছে, সে ঘুমিয়ে আছে। দুইজন মানুষ ঘর থেকে বের হতেই পেছন থেকে নীলা বলে, শোন। ছোট চাকুর আঘাতে লুটিয়ে পড়ে দুইটা মানুষ। নীলা তার হুট করে ঘর থেকে বের হয়ে যায়। যাওয়ার আগে মৃতদেহের কাপড়ের পকেট থেকে ফোনটা নিয়ে যায়। বাসা থেকে বের হয়ে কল দেয় আসলামকে। আমাকে আটকানো এত সহজ না। চাইলে তোমার সামনেই চলে আসতে পারতাম, আসিনি। কারণ হলো, যদি চলে আসতাম তাহলে তোমার মৃত্যু হতো। চাইনি অতীতের দাগ মুছে যাক। কল কেটে যায় উপাস থেকে। চিন্তিত হয়ে পড়ে আসলাম। আবারও হাত ছাড়া হয়ে গেল, তাহলে কি তাকে আর দেখা যাবে না? একটা কথাই বুঝি না, সেদিন কে তাকে সরিয়েছে তার মনে, তার পিছনে বড় কেউ আছে।
সকালবেলা নীলা ঘুমিয়ে আছে, সামনে বসে আছে নীল। নীলার ঘুম ভাঙতেই নীল বলল, কি হয়েছে? তুমি এত সকালে এখানে কেন? আর মা বাবা কোথায়? তোর মা বাবা নিচে আছে, আমার কথার উত্তর দাও। কিসের উত্তর? কে কিডন্যাপ করেছে তোমাকে? আর কেউ কিডন্যাপ করেনি, বান্ধবীর বাসায় ছিলাম। অনেক মিথ্যে বলে শিখে গেছো। নীল বসা থেকে উঠে চলে যায় দরজার বাহিরে। নিচে যেতেই নীলার মা বলে, বাবা চলে যাচ্ছ কেন? আজকে থেকে যাও। এখানে থাকতে আসিনি। বের হয়ে যায় নীল। অবাক নীলার বাবা। কি হচ্ছে নীলার চোখের পানি? নীল, সব বলতে পারতাম তোমাকে। আমি যে 2 নৌকায় পা রেখেছি। আসলামের কথা তোমাকে বললে তুমি আমাকে ভুল বুঝবে, তোমার বিশ্বাসের খাতা থেকে মুছে ফেলবে আমাকে। বাংলাদেশের চারপাশটা মনে হচ্ছে খুব শান্ত। যে বাংলাদেশ একসময় খুনাখুনির শহর ছিল, আজ তা শান্ত শহর। হাঁটা চলা করছে মানুষ মনের আনন্দে। ভয়ে কাতর হয়েছিল এই দেশের মানুষ। দিনের বেলা ও ঘর থেকে বের হতে পারত না, আজ বুক ফুলিয়ে রাস্তায় ঘুরে বেড়ায়। আমার ছেলে কি পারবে ফিরোজকে আমাদের হাতে তুলে দিতে? নীলের বাবা আফজাল খান, সাথে আসলাম চৌধুরী, যে বাংলাদেশের সবচেয়ে বড় পুলিশ অফিসার, যার কথাই চলে পুরো বাংলাদেশের পুলিশ টিম। তুই একদম চিন্তা করিস না, দেখবি নীল সব শেষ করে চলে আসবে, সাথে নীলাকেও নিয়ে আসবে। তাই যেন হয়, কিন্তু ফিরোজ তো খুব ভয়ঙ্কর মানুষ। তোর ছেলে আরো বড় ভয়ঙ্কর, সব জানিস না তুই, জানলে এত বলতিস না। কি জানি না আমি। সময় হলে জেনে যাবি। আমি উঠি। চিন্তিত হয়ে বসে আছে নীল, মাথায় হাজারো চিন্তা বসবাস। কে নীলাকে কিডন্যাপ করেছে? কথা লুকাচ্ছ কেন? এর পিছনে কি আছে? তাহলে কি নীলার অতীতে আরো কিছু আছে যা আমি জানি না? অজানা রয়েছে সেই না জানা কিছু কথা। কিরে, কি ভাবছিস? হঠাৎ রফিকের আগমন নীলের রুমে। নীল পিছিয়ে তাকিয়ে বলে, কিছু না, আয়। আমার তো মনে হচ্ছে তুই কোনো কিছু নিয়ে চিন্তিত আছিস। নীলাকে কে কিডন্যাপ করেছে সেটাই ভাবছি। সে কেন কথা লুকাচ্ছে? সে তো বলল তার বান্ধবীদের বাসায় ছিল। তার চোখ দেখে বুঝেছি সে মিথ্যা বলেছে। তাহলে এখন কি করবি? বের করবো এর পিছনে কি আছে। বিশ্বাসঘাতক আমি বাঁচিয়ে রাখি না। নীলা যদি বিশ্বাসঘাতকতা করে তাকেও শেষ করে দিব। পারবি নীলাকে মারতে? চুপ হয়ে যায় নীল। কি করে বলবে সে যে মারতে পারবো তাকে? নীল বসা থেকে উঠে চলে যায় ওয়াশরুমে। ফ্রেশ হয়ে ওয়াশরুম থেকে বের হতেই অবাক নীল। মেয়ের জামাই বলে তোমাকে কিছু বলছি না, আমার মেয়ে এমন করছে কেন? পাশাপাশি বসে আছে ফিরোজ আর আসলাম। ফিরোজ চায়ের কাপে চুমুক দিচ্ছে, কফি হাতে বসে আছে আসলাম। আমি জানি না। হাতে ফোন, পুরনো কিছু SMS দেখতে লাগে নূপুর। চোখ দিয়ে পানি পড়ছে, চোখের পানি পড়ছে ফোনের স্ক্রিনে। কান্না জড়িত কণ্ঠে বলে, নীল, তুমি তোমাকে ঠকিয়েছো। আজ আরও একজন আমাকে ঠকিয়েছে। আমার সাথেই কেন এমন হয়? জীবনের প্রথম ভালোবাসা তুমি। হয়তো তোমাকে দেখিনি, তাও তো ভালোবেসেছি মন প্রাণ দিয়ে, যাকে বলে অন্ধের মতো ভালোবাসা। আমার কপালে কি দুঃখ ছাড়ার কিছুই নেই? যাকেই বিশ্বাস করি সেই বেইমানি করে আমার সাথে। দুপুর। জানালার পাশে বসে আছে নীলা, দুশ্চিন্তা মাথায় ভর্তি। একদিকে নিজের অতীতের মানুষ, অন্যদিকে জীবনের সাথে জড়িয়ে আছে আর একটা মানুষ যার মনে নেই কোনো হিংসা বা টাকার লোভ। আছে শুধু নিজের ভালোবাসার মানুষকে কিভাবে ভালো রাখা যায়। কিরে নীলা, খাবি না? তুমি যাও, আমি আসছি। তুমি এখানে কেন আর আমি এখানে আছি তুই জানো কিভাবে? অবাক নীল। সামনে দাঁড়িয়ে আছে নীলা, দুপা এগিয়ে আসে নীলা। নীলার হাতে হাত রেখে বলে, আমি কে সেটা তুমি জানো। রফিকের কাছ থেকে জেনেছি তুমি এখানে থাকো। তাহলে বলো, কে কিডন্যাপ করেছে তোমাকে? বলার সময় হয়নি। হা হা হা। নীল হেসে চলে যায় নিচে। পিছিয়ে দাঁড়িয়ে আছে নীলা। নীলের হাসির কারণ অন্য কিছু বোঝাচ্ছে। শুধু শুধু হাসবে কেন সে? হঠাৎ নীলার ফোনে একটা SMS আসে। লেখা আছে, কতদিন তোমার মুখের হাসি দেখি না। হাসি ছাড়া ভালো লাগে না তোমাকে, হাসিতেই ভালো লাগে তোমাকে। অবাক নীলা। এটা তো সেদিনের 6 ডিজিটের নাম্বার। তাহলে কি সে আমার আশেপাশেই আছে, যে কারণে সে আমাকে ফলো করেছে, আমাকে দূর থেকে দেখতে পাচ্ছে? খাবে চলো। তুমি এখানে কেন? আসলাম দাঁড়িয়ে আছে দরজার সামনে, কান্না করছে নূপুর। আসলাম নূপুরের দিকে এগিয়ে আসতেই সে বলে, আর এদিকে আসবে না বলে দিলাম। এমন করছো কেন? তুমি যে ভাবছো তা না। মিথ্যে বলবে না, আমি নিজের কানে শুনেছি। কেন আমার সাথে এমনটা করলে? আসলাম নিচে তাকিয়ে আছে, কি বলবে খুঁজে পাচ্ছে না।
অতীতের কথা নূপুরকে কিভাবে বলবো তা জানা নেই আমার। অন্ধকার জগতের মানুষ আমি, চারিদিকে শত্রু খেলা। এখান থেকে চলে যাও, আর কখন এখানে আসবে না বলে দিলাম। আসলাম বের হয়ে যায়। বাহিরে দাঁড়িয়ে আছে ফিরোজ, তাকিয়ে আছে আসলামের দিকে। ফিরোজ বলে, আসলাম, এসবের মানে কি? একদম চুপ। তোর মেয়ে না, যে মনে যাই করুক তাতে আমার কিছু না। নিচু মনে নিচু হয়ে থাকবি বলে দিলাম। জি? আমি খেতে পারবো না। নীলার মুখে এমন কথা শুনে রেগে ওঠে। টেবিলে থাকা সকল খাবার ছুঁড়ে ফেলে দেয়। এই মুহূর্তে এখান থেকে চলে যা। নীলের এমন কাণ্ড দেখে নীলা বের হয়ে যায় বাহির থেকে। রফিক এসে বলে, কি হয়েছে নীলার সাথে? এমনটা করছিস কেন? কি করব বল? যাকে এত ভালোবাসি, যাকে এত বিশ্বাস করি, সে কথা লুকায়। আগের রূপে যেতে হবে, কি আছে তার মাঝে সব দেখতে হবে। সব পথের কাঁধটা সরাতে হবে। হাঁটতে গেলে পায়ে বিঁধবেই। সব বুঝে শুনে বলছিস তো? হ্যাঁ, সব বুঝে শুনে বলছি। যাকে হাসি খুশি দেখার জন্য অন্ধকার পথ ছেড়েছে, আছে কথা লুকাচ্ছে। তুই যা ভালো মনে করিস তাই কর। সাবিতা রাখিকে খবর দিতে বলেছি তোকে। কাল বিকেল 5টায় চলে আসবে। রাত 10:26। রাস্তার আশপাশটা তেমন ভালো দেখাচ্ছে না, অন্ধকার হয়ে আছে। নীলার মাথা ভর্তি মদের নেশা, চোখ ঝাপসা হয়ে আছে। সামনে মনে হচ্ছে কেউ দাঁড়িয়ে আছে। নীলা জোর গলায় বলে, কে রে ওখানে? কথার উত্তর সামনে থেকে আসেনি। নীলার সামনে এগোতেই সে বলে, ওখানে কেন যাও তুমি? নীল, একটু রাগ দেখিয়েছি বলে এতটা অভিমান করলে তুমি? এই নেশাটা ভেবেছি ছেড়ে দিয়েছো, কিন্তু আমার ভাবাটাই উল্টো হয়েছে। নীলা জড়িয়ে ধরে নীলকে, কেঁদে দেয় নীলা। নীলার কান্না দেখে নীল বলে, এইভাবে কাঁদছো কেন? তুমি তো জানো তোমার কান্না আমার সহ্য হয় না। কেন এখানে পড়ে আছো? চলে যাও এখান থেকে, তারা তোমাকে বাঁচতে দেবে না। এসব কি বলছো তুমি? কে বাঁচতে দিবে না আমাকে? দুটো মানুষ একসাথেই আছে। নীলকে মেরে ফেলতে পারলে আমার পথের কাটা শেষ হয়ে যাবে, সাথে নীলাকে। রেগে আছে আসলাম। অতীত তার পিছু ছাড়ে না। ড্রাগসের নেশা তার নাকে লেগেই থাকে। অতীতের কথা ভুলে থাকার জন্য সে সবকিছু করতে পারে। ভাই, নীল ম্যাডামকে মারতে পারবেন আপনি? যাকে নিজে থেকেও বেশি ভালোবাসতেন তাকে কি করে মারার কথা ভাববেন? সে এখন অন্য কারো, আর তাকে অন্য কারো হয়ে থাকতে দেখে আমার ভালো লাগে না। পেয়েছি যান, তার থেকে ভুলে যান তাকে। সে তো অন্য কারোর সাথে হাসি খুশি আছে, থাকতে দেন তাকে সুখে। তার সুখটা ভেঙে কোনো লাভ হবে না আপনার। যাকে সত্যিকারে ভালোবাসা যায় তার ক্ষতি করা যায় না, এবং তার ক্ষতি করার চেষ্টাও করা যায় না। সিফাতের কথার মাঝে হারিয়ে যায় আসলাম। মাথায় ভর করে সিফাতের কথাগুলো। সিফাত যা বলেছে তার সব ঠিক। কি লাভ সুখে থাকা মানুষটাকে দুঃখে রাখা? এটা ভালোবাসা তো না, এটা প্রতিশোধ বলে, ভালোবাসার প্রতিশোধ। ভাই, আপনার ফোন। আসলাম সিফাতের হাত থেকে ফোন নিয়ে কানে ধরতেই শুনতে পায়, নীলাকে কাঁদিয়েছিস তোরা, একটাও বাঁচতে পারবি না। খেলা শুরু আজ থেকে। আন্ডারওয়ার্ল্ড কাঁপবে, তোর জায়গা ভরাট হবে আজ। দেখা হচ্ছে খুব শীঘ্রই তোদের জামাই শ্বশুরের সাথে। রক্তের তাজা গন্ধ পাবি আজ থেকে। অন্ধকার জগতের ক্রস মাঠে নেমেছে। ভয় পেয়ে যায় আসলাম। নিজের কানকে বিশ্বাস করাতে পারছে না। সে বসা থেকে উঠে জানালার পাশে গিয়ে দাঁড়ায়, ভাবতে থাকে। তাহলে দেখা হবে নীলার সাথে, নাকি দেখা হওয়ার আগেই শেষ করে দিব সিফাত? জি ভাই। নীলা কোথায় আছে খুঁজে বের কর। পুরো নিউ ইয়র্ক খুঁজে দেখ নীলা কোথায় আছে। জি ভাই। আফজাল খান চিন্তিত, নিজের ছেলের কোনো খোঁজ পাচ্ছে না। হতাশ হয়ে পড়ে সে। আশরাফ চৌধুরী মাথায় হাত দিয়ে বসে আছে। আফজাল খান বলে, কি হবে এখন? আমার ছেলের সাথে কথা বলতে পারতেছি না। কোনো বিপদ হয়নি তো তাদের? তুই শুধু শুধু দুশ্চিন্তা করছিস। সব ঠিক আছে, হয়তো কোনো কাজে ফোন হাতে নিতে পারছে না। হঠাৎ ফোন বাজে আফজাল খানের। কল রিসিভ করতেই উপাস থেকে বলে, নিজের ছেলের চিন্তায় আসিস মনে হচ্ছে। চেয়ার ছেড়ে উঠে আফজাল খান রাগী ভাব নিয়ে বলে, ফিরোজ, হা হা হা, মুখের কণ্ঠ শুনেই চিনে ফেললি। আমার ছেলে কি করেছিস ভালো করে বলে দেই। আমার ছেলে যদি কিছু হয় একটাও বাঁচতে পারবি না। আফজাল খানের কথা শুনে আশরাফ চৌধুরী মুখে মুচকি হাসি। আফজাল খান আবারও বলে, আমার ছেলে কোথায়? তোর ছেলে ভালোবাসায় বন্দি। বন্দি আছে কারো ভালোবাসায়। মানে? বুঝবি সব। ফোন কেটে যায় উপাস থেকে। চেয়ারে বসে পড়ে আফজাল খান। আশরাফ চৌধুরী বলে, আমার ছেলে কিছু করেছে তারা? ও আচ্ছা, আমি উঠি, অনেক কাজ পড়ে আছে আমার।
তোর কোনো মাথা ব্যথা নাই দেখছি। সব ঠিক থাকলে মাথা ব্যথা থাকবে কেন? সব ঠিক আছে মানে? আমি যাই। চুলগুলো এমন হয়ে আছে কেন? আর ছবিতে এত কালো দেখা যায় কেন তোমাকে? আমি তো কালো মানুষ, তোমার কি কালো পছন্দ না? তোমার সব দিকটাই আমার ভালো লাগে। ফোনের চ্যাট লিস্টের কিছু কথা যা দুজনের মনের কথা খোলসা করছে। অন্ধ ভালোবাসায় লিপ্ত হয়ে পড়েছে নূপুর, কিছু বুঝে না SMS ছাড়া। খাওয়ার আগে ফোন, খাওয়ার পরে ফোন, ফোন ফোন করেই দিন চলে যায় নূপুরের। হঠাৎ একদিন একটা SMS, সব শেষ হয়ে যায়। আপনি কি নূপুর? নীল, তুমি ঠিক আছো? বলুন, আপনি নূপুর? হ্যাঁ, আমি নূপুর। যার কাছে এই ফোনটা ছিল সে গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, মৃত্যু হয়েছে তার। নীল। দৌড়ে আসে ফিরোজ তার মেয়ের রুমে। রুমের লাইট জ্বালাতেই দেখে নূপুর গুটি মেরে দেয়ালের সাথে মিশে বসে আছে। অবাক ফিরোজ। কিরে মা, কি হয়েছে? বাবা, আমার নীল আর নেই। না বাবা, আমার নীল কোথাও যায়নি বাবা, আমার নীলকে এনে দাও। এসব কি বলছিস তুই? পাগল হয়ে গেছিস? এসব কিছুই হয়নি, খারাপ স্বপ্নের সাথে মিশেছিলি তুই। না বাবা, স্বপ্ন নেই। ফিরোজের চোখের পানি চুয়ে পড়ে, ভাবে সে ভালোবাসার জন্য মেয়েটা আজ পাগল প্রায়। কিছু খারাপ স্বপ্ন তাকে দুর্বল করে দেয়। মনে করছি বিয়ের পর ঠিক হয়ে যাবে, মনের ধারণা ভুল হয়েছে আমার। ভয়াবহ হয়ে আছে পুরো আন্ডারওয়ার্ল্ড, পুরো নিউ ইয়র্কের মানুষের মনে ভয়। সে ফিরে এসেছে। এভাবে ভয় পাচ্ছেন কেন? ভাই, ভয় পাওয়ারই কথা। এতদিন পর নিখোঁজ একটা মানুষকে খুঁজে পেয়েছে, জানি না তার আগের তেজটাই আছে কিনা। আরে পাগল, ভয় পাস না, সে তো খারাপ না, দেখিসনি কত মানুষের উপকার করে। কিন্তু সে এতদিন পরে কি মনে করে আগের জায়গায় আসছে? এই নিউ ইয়র্ক তো খুবটাই নীরব ছিল। রহস্য ছাড়া কিছুই হয় না, হয়তো কোনো কারণ আছে এর পিছনে। রুম ভর্তি মানুষ, কারো চোখে পানি, আবার কারো ঠোঁটে করে মুচকি হাসি। আসলামের মৃত্যুর খবর পুরো নিউ ইয়র্কে ছড়িয়ে পড়েছে। কে মেরেছে আসলামকে? বাবা, কে মেরেছে আসলামকে? তাকে মারার একজনই আছে, সে হলো নীল। লুকিয়েছিল সে, হারিয়েছিল সে। নীল? হ্যাঁ বাবা, আমার নীল নয় তো সে। এটা কিভাবে করলি তুই? আসলামকে কোথায় পেলি? এই নিউ ইয়র্ক তো তোর অচেনা। উচ্চ হাসিতে লুটিয়ে পড়ে নীল। পুরনো রূপ নিয়েছে সে। হাসি থামিয়ে বলে, হা হা হা, রফিক এটা আমার শহর। মানে? কালো কোট, কোমরের দুই পাশে মেশিন গান, মাথায় কালো টুপি, বাইকে উঠে বসে সে। চলতে থাকে মেইন হাউসের উদ্দেশ্যে। ঘন্টা 2-1 মাঝে পৌঁছে যায় জায়গা মতো। বাহির ভর্তি মানুষ, সবার হাতে বড় বড় বন্দুক। গেইটের সামনে যেতেই কেউ বলে, এই কি চাই এখানে? তোদের জানটা চাই। হা হা হা, আসলামের লোকদেরকে ট্রেড দিস তুই? তোর তো বুকের পাটা আছে রে। ভালো করে বলি, চলে যা এখান থেকে ভাই, একটা মিটিংয়ে আছে। আরে আমি তো বড় মিটিং করতে আসছি। সোজা আঙ্গুলে ঘি উঠবে না, আঙ্গুল বাঁকা করতে হবে। লুটিয়ে পড়ে সে। পিস্তলের বুলেটের শব্দ শুনে আশেপাশে থাকা ছেলে পেলে দৌড়ে আসে। মাটিতে পড়ে আছে একজন। এসব দেখে অন্য ছেলেরা বলে, এই এটা কি করলি তুই? আসলামের লোককে মারলি তুই? একটু পরে আসলাম, ও বেঁচে থাকবে না। কে তুই? এত বড় সাহস তোর? আসলাম ভাইকে মারতে আসছিস? নীল, আমি নীল আন্ডারওয়ার্ল্ডের কিং। বস আপনি? কিরে, নাম শুনে ভয় পেয়ে গেলি? হুমড়ি খেয়ে পড়ে নীলের পায়ে সব ছেলেরা। জীবনটা ভিক্ষা চাচ্ছে সবাই। বস মাফ করে দিন, আন্ডারওয়ার্ল্ড আপনি নেই, তাই আসলামের সাথে হাত মিলাতে হয়েছে। বুঝিনি আপনি বেঁচে আছেন। আসলাম কোথায়? ভিতরে আছে। বাহিরে দাঁড়িয়ে আছে সবাই। নীল ভিতরে যেতেই দেখে মেয়ের সাথে জোড়াজুড়ি করছে আসলাম। দরজার শব্দ পেয়ে তাকিয়ে দেখে নিচে তাকিয়ে আছে নীল। এই কে তুই? এখানে আসছিস কিভাবে? মৃত্যু দিতে আসছি রে। মেয়েটা দৌড়ে পালায় রুম থেকে। বিছানা থেকে উঠে দাঁড়ায় আসলাম। নীল আসলামকে লাথি মেরে ফেলে দেয় বিছানায়। বসের সাথে খেলতে আসছিস? তোর উপরে মানুষটা যে বেঁচে আছে তোর মাথায় কি নেই? কে তুই? আমার সাথে লাগতে আসিস না কেন? আর বসকে? নীল। স্তব্ধ হয়ে যায় আসলাম। আতঙ্ক দাঁড়িয়ে আছে তার সামনে। মৃত্যু নিশ্চিত তার। কাপা কণ্ঠে বলে, ভাই আপনি? ভাইকে মারার কত প্ল্যান করেছিস, গেম খেলার কত আশা বাঁধিয়েছিস নিজের মনে। আমার কলিজাকে কিডন্যাপ করেছিস তুই। ভাই নীলার কোনো ক্ষতি করিনি তো আমি। বিচ্ছিন্ন হয়েছে তোদের প্রেম ভালোবাসা।
আবারও তার পিছু নিয়েছিস কেন? মারতে চেয়েছিলে আমার কলিজাকে, ভুলে গেছিস? সে কার আওতায় ছিল সবটাই জানা আমার। ভুল হয়ে গেছে ভাই, মাফ করে দিন। মাপ তোকে করা যাবে না। যে ঘরে বউ রেখে অন্য মেয়েদের সাথে নষ্টামি করে তাদেরকে আমি বাঁচিয়ে রাখি না। উপরে ভালো থাকিস। ভাই প্লিজ আমাকে মারবেন না বা। পিস্তলের 4টা বুলেটে মৃত্যু হয় আসলামের। বিছানার রক্তে পরিণত হয়েছে। মুচকি হেসে বের হয়ে যায় নীল। বাইরে যেতেই সব ছেলেরা নীলের পায়ে পড়ে। ভাই আমাদেরকে মাফ করে দিন, আমরা আবার আপনার সাথে কাজ করতে চাই। প্লিজ ভাই, না করবেন না। আমাদের দুনিয়ায় কেউ নাই আপনি ছাড়া। পা ছাড়, আন্ডারওয়ার্ল্ডে চলে যা। জি ভাই। এই ছিল সেদিন রাতের কাহিনী। এত কিছু তুই করেছিস, আমাকে কিছু জানানোর প্রয়োজন মনে করলি না? আরে রফু, এটা আমার একার কাজ, তোকে নেওয়ার কি দরকার? যা শালা। স্যার, আসলামকে মেরে ফেলা হয়েছে। হাতে থাকা বেডটা পড়ে যায় ফ্লোরে। টেবিলে থাকা পানির গ্লাস নিয়ে ঢুকঢুকিয়ে সব পানি খেয়ে বসে বিছানায়। কি করবে বুঝতে পারি না। রুমের কোণে আগুনের কোমা জ্বলছে, তার পাশে গিয়ে দাঁড়ায় সে। অন্যদিকে ম্যাডাম, আসলাম ভাই আর নেই। চোখের পানি টপটপিয়ে পড়ে নিচে। ফোন রেখে চোখ থেকে চশমা টেবিলে রাখতেই আবারও ফোন বাজে। রিসিভ করতেই ওপাশ থেকে বলে, ম্যাডাম স্যার অসুস্থ হয়ে পড়ছে, আপনি এখনই চলে আসুন। ডক্টরকে ফোন করো, আমি এখনই আসছি। জি ম্যাডাম। কিরে নীলা, খাবি না তুই? সে সকাল থেকে দেখছি মন মারা হয়ে বসে আছিস। নীলের সাথে কিছু হয়েছে? জানালার পাশে বসে আছে নীলা। সময় রাত 10টা বেজে 3 মিনিট। নীলার মাথায় হাজারো চিন্তা ভর করেছে। একটাই কথা, আসলামকে কে মেরেছে? কার এত সাহস যে আসলামের মতো একটা মানুষকে মেরে ফেলে? কিছুই ভাবতে পারছি না। এত কিছু কিভাবে হয়ে গেল? কে এসে? কিরে, আমি কি বলছি শুনছিস? না, কিছু হয়নি, তুমি যাও, আমি আসছি। আমার সাথে আসতে হবে। ওকে আমার বেস্টুনি মা, চলো। দাফন করা হয়েছে আসলামের লাশ। কবরের পাশে দাঁড়িয়ে আছে 2 বুড়া বুড়ি। পাশে দাঁড়িয়ে আছে ফিরোজ, সাথে নূপুর। হাতে বেদ নিয়ে অসুস্থ শরীর নিয়ে বুড়াটা বলে, ছেলেটাকে এভাবে হারাতে হবে জানা ছিল না। এটা কে করেছে? কার এত বড় সাহস? নীল, এই নিউ ইয়র্কের আন্ডারওয়ার্ল্ডের কিং নীল মেরেছে আসলাম ভাইকে। পিছন থেকে কথাটা বলেই সামনে এসে দাঁড়ায় সে। বুড়ি বলে, সিফাত, তুই কিভাবে জানিস এই কাজ নীলের? আর নীল কোথা থেকে আসবে? সে তো নিখোঁজ। না, সে আবার ফিরেছে, সাথে নীলও আছে। আন্ডারওয়ার্ল্ডে জানিয়ে দে, নীলের সাথে কাল রাতে সেই জায়গায় দেখা করব। জি ম্যাডাম। চলে যায় বুড়া বুড়ি। দাঁড়িয়ে আছে ফিরোজ। নূপুর বলে, নীল এসব কি? আর এসেছে মানে? জানি না কিছু। বাবা, নীল নামে তাকে দেখতে চাই। সকালবেলা নীল ঘুমিয়ে আছে শান্তি মনে। হঠাৎ ফোনের শব্দে ঘুম ভেঙে যায় তার। ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে, ভাই উপর থেকে দেখা করতে চায় আজ রাতে। বলে দে, দেখা করার সময় নেই। ভাই, বুড়ো বুড়ির কথা বলছি আমি। ছেলের মৃত্যুর খবর পেয়েছে, দেখা করব বলে দে। জি ভাই। পুরনো ফোন হাতে নেয় নীল। অনলাইনে যাওয়া হয় না বহুদিন ধরে। লগ ইন করতে মেসেজ আসে ফোনে। 1000টা SMS ফোনে সে জমা হয় তার। প্রথম SMS এর উত্তর না দিয়ে নিজে SMS দেয়। নূপুর কেমন আছো? তার মৃত্যু দিব আমি। আমার ছেলেকে মেরেছে, তার প্রতিশোধ আমি নেবই। চোখে পানি নিয়ে বসে আছে বুড়িটা। শরীরে রাগ জমে আছে। বিছানায় শুয়ে আছে বুড়াটা। নিজের ছেলের মৃত্যুর খবর শুনে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ শরীর নিয়ে বিছানায় উঠে বসে। দেখো, নীলকে মারা এতটা সহজ ব্যাপার না। দেখা করার কথা বলছো, আগে আসতে তো দাও, তারপর একেবারে শেষ করে দিব। মৃত্যুর যন্ত্রণা কতটা কঠিন তা বুঝিয়ে দিব তাকে। সিফাত। জি ম্যাডাম। সব ছেলেপেলেকে রেডি থাকতে বল, আজ রাতেই নীলকে শেষ করে দিব। ওকে ম্যাডাম। সে কখন থেকে দরজায় বেল বাজিয়েই যাচ্ছে, ভেতর থেকে দরজা খুলছেই না কেউ। একটু পরে দরজা খুলতেই অবাক নীল। সাবিত, রাখি তোরা? হ্যাঁ, আমরা এতক্ষণ কোথায় ছিলি? বিয়েটে করিস নাই তো আবার? আরে না, নীলা তো আছে। তাহলে দেরি করলি কেন দরজা খুলতে? তোর বেশি কথা বলার অভ্যাসটা এখনো রয়েই গেল। শালা, এত কথা না বলে ভেতরে যেতে দে। ফোন হাতে নিতেই অবাক নূপুর। বিছানায় বসে পড়ে সে। ফোনের মেসেজ লিস্টে তাকিয়ে আছে। এতদিন পর প্রিয় মানুষের SMS দেখে অনেকটাই অবাক নূপুর। চোখের কোণে ফোঁটা পানি জমে আছে। SMS এর উত্তর দেয় নূপুর। নীল, তুমি বেঁচে আছো? কোনো যোগাযোগ করোনি আমার সাথে? আমার জীবনটা তো শেষ হয়ে গিয়েছে। নিজের অস্তিত্ব শেষ হয়ে যাচ্ছে।
পাওয়া হয়নি তোমাকে, প্লিজ ফিরে এসো। কান্নায় ভেঙে পড়ে নূপুর। ভালোবাসার মানুষের সাথে থাকা হয়নি, পাওয়া হয়নি ভালোবাসার মানুষকে। নূপুর ডান হাতের পিঠ দিয়ে চোখের পানি মুছে পিছনে তাকিয়ে দেখে তার বাবা দাঁড়িয়ে আছে। কষ্টে থেকেও ও নিজের বাবাকে বুঝতে দিচ্ছে না তার কেমন মেয়ে বল। বাবা মা কষ্টে থাকলে সন্তানদেরকে জানায় না, আর তোরা সন্তান হয়ে বাবা মাকে নিজের কষ্টের কথা বলিস না। দেখ, এই নিয়ে আর পড়ে থাকিস না। এদিকে আসলাম নেই, আবার তুই যদি অন্য কিছু নিয়ে পড়ে থাকিস কিভাবে হবে বল? সে তো নেই। না বাবা, নীল বেঁচে আছে, এই দেখো। হাতের ফোন এগিয়ে দেয় নিজের বাবার কাছে। ফোন হাতে নিয়েই অবাক ফিরোজ। এটা কিভাবে সম্ভব? অবাক হবার কিচ্ছু নেই, আমি আগেই বলেছি নীল বেঁচে আছে। রাত 11টা বেজে 53 মিনিট। সামনাসামনি বসে আছে তিনজন মানুষ। কারো চোখের প্রতিশোধ নেওয়ার ছাপ দেখা যাচ্ছে, কারোর ঠোঁটে এক চিলতে মুচকে হাসি। ছেলেকে এত ভালোবাসেন? এটা কেন করলি তুই? সেটা তোর জানতে হবে না। আস্তে গলা নামিয়ে কথা বলুন। এটা শান্ত জায়গা, আর এই শান্ত জায়গায় গরম করা যাবে না। শান্ত জায়গা? আরে এই বুড়ি কি করতে পারে তুই ভাবতেও পারবি না। এই তার বুক থেকে কলিজাটাকে বের করে ফেল। পিস্তল তাক হয় নীলের দিকে। মুচকি হাসে সে, যেই হাসিতে লুকিয়ে আছে হাজারো রহস্য। নীল মুচকি হেসে বলে, এই কয়টা পিস্তলের বুলেটে আমাকে মারতে পারবি? এই গুলি চালা। পিস্তল তাক হয়ে আছে নীলের দিকে, হাত কাঁপছে সবার। একজন বলে, ম্যাডাম চলুন এখান থেকে, ওপরে তাকিয়ে দেখুন। উপরে তাকায় সে। বিল্ডিং এর ছাদ ভর্তি মানুষ, সবার কাঁধে স্নাইপার। মুচকি হাসে নীল। কি ম্যাডাম মারবেন না আমাকে? এর প্রতিটা দিক আমি দেখে নিব। এই শেষ নয়, খেলা শুরু এখন থেকে। চেয়ার ছেড়ে উঠে বুড়ি। নীলের ঠোঁটে মুচকি হাসি, জোর গলায় বলে সে, আমাকে মারতে হলে 10 বার জন্ম নিতে হবে। চেনা কারোর হাসির শব্দ শুনতে পায় নীল। অন্ধকার আসতেই নীল বলে, নীলা তুমি? এই তাহলে আন্ডারওয়ার্ল্ড কিং নীল। এখানে কেন আসছো তুমি? না আসলে তোর আসল রূপটা দেখতে পারতাম না, বেঈমান তুই। দ্রুত হেঁটে চলে যায় নীলা। নীল পেছন থেকে বলে, সাবধানে যেও গ্যাংস্টার গার্ল। সাথে দাঁড়িয়ে আছে সাবিত আর রাখি। সাবিত বলে, কি রে নীলা, তোর ব্যাপারে কিছু জানি না? না, সে জানে না, জানতে দেইনি আমি। কেন? সময় হলে সব জানতে পারবি। ঘড়িতে সময় রাত 1টা বেজে 7 মিনিট। অন্ধকার গলির সেই রাস্তা, যার চারপাশে অন্ধকার। পাশের গলিতে কুকুরের ডাক শোনা যাচ্ছে। খোদা মেটানোর কিছু পেয়েছে হয়তো। নীল কাঁদতে কাঁদতে রাস্তার মাঝপথ দিয়ে হাঁটতে লাগে। আশেপাশে কি হচ্ছে সেই সব দেখার ইচ্ছে তার নেই। সামনে থেকে ভয়ঙ্কর শব্দ এসে লাগে নীলার কানে। এই গলিতে সব সময় প্রতিদিন অপেক্ষা করি তোমার জন্য, কিন্তু একদিনও তোমার দেখা পাই না। আজ পেয়েছি। নিজের মনে তোমার জন্য জায়গা করেছি। সেই বহুদিন আগে থেকে ভেবেছি লেডি গ্যাংস্টার নীলাকে বিয়ে করব। অবাক নীলা। অন্ধকারে দাঁড়িয়ে কে এসব বলছে? চোখের পানি মুছে কথার উত্তর দেয়, সামনে এসে কথা বলার সাহস হয়তো তোর নেই, তাই অন্ধকারে থেকে এসব বলছিস। বিয়ে আমার হয়ে গেছে, পেছনে না লেগে থেকে দূরে সরে যা। দূরে সরে যাওয়ার জন্য ইচ্ছাকৃতভাবে তোমার সামনে আসেনি। আর একটা কথা আমি আগেই বলেছি, তোমাকে হাসি খুশিতেই ভালো লাগে। ভয়ঙ্কর মানুষ কখনো ভয় পায় না, তারা ভয় দেখাতে জানে। নীলার সামনে দাঁড়িয়ে আছে অচেনা কেউ। অচেনা মানুষের প্রতিটা কথাই নীলা অবাক হচ্ছে। নীলা পকেট থেকে ফোন বের করে কল দেয় সেই 6 ডিজিটের নাম্বারে। হুট করে ফোন বেজে ওঠে অচেনা মানুষের প্যান্টের পকেটে। সে হাত উছিয়ে বলে, এটাই সেই নাম্বার যেই নাম্বারে প্রতিদিন তোমাকে একটা করে SMS পাঠানো হতো। প্রতিটা দিন তোমার সামনে থেকেছি, কিন্তু কথা বলতে পারিনি, কারণ মেয়ে মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার অভ্যাস আমার নেই। এইসবের মানে কি? কে তুই? আমার পেছনে পড়ে আছিস কেন? আমার তো বিয়ে হয়েছে নীলের সাথে। নীলকে মেরে ফেলবো, সারা জীবনের জন্য উপরে পাঠিয়ে দিব তাকে। একা হয়ে যাবে তুমি, আর সেই একা সময়ের মাঝে তোমার সঙ্গী হব আমি। হাসছো যে? নীলকে মারার কথা তোর মতো অচেনা মানুষের মুখে শুনে হাসি পেয়েছে। অন্ধকার ছেড়ে আলোতে আসে সে। অচেনা তাকে দেখে হতভম্ব হয়ে পড়ে নীলা।
এটার হিসাব মেলাতে পারছে না নীলা। চেনা মানুষগুলো তার আশেপাশেই আছে। চিনতে পেরেছো মনে হচ্ছে? প্রণয় তুমি? সকালবেলা নূপুর ঘুমিয়ে আছে নিজের রুমে। বাহিরে জোর গলায় কথা বলছে কেউ। তোর মেয়েকে আমার বাসায় পাঠিয়ে দিবি আজকে। না, আমার মেয়ে যাবে না। নূপুর ঘুম থেকে উঠেই চলে যায় নিচে। চেয়ারে বসে আছে তার শাশুড়ি মা, পান চিবোচ্ছে। সে চিপ ফেলছে টোয়াই। ফিরোজ তাকাই সামনে তাকিয়ে আছে তার মেয়ে। নূপুর বলে, এখানে কি হচ্ছে? আয় মা, দেখ তোর বাবা তোকে আমাদের সাথে যেতে দিচ্ছে না। আমাদের ছেলে নেই, মেরে ফেলা হয়েছে তাকে। তোকে নিজের সন্তানের মতো দেখতে চাই, নিজের বাড়িতে নিয়ে যেতে চাই। নূপুর ভাবতে থাকে, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। নীলের ব্যাপারে এটা জানতেই হবে। নীলের ব্যাপারে হয়তো তারা জানে। বাবা, আমি যেতে চাই তাদের সাথে। কিন্তু কোনো কিন্তু না বাবা, তাদের আদেশ আমার মানতেই হবে, কারণ তাদের ছেলের বউ আমি। তুই যা ভালো মনে করিস তাই কর। নূপুর বেরিয়ে পড়ে তার শাশুড়ি মায়ের সাথে। পিছনে 8 থেকে 9টা গাড়ি। মাঝ গাড়িতে নূপুর। বাহিরে মুখ দিতেই চোখ পড়ে নিম গাছের নিচটায়, যে জায়গায় প্রতি 1 সেকেন্ড পরে পরে প্রিয় মানুষের জন্য অপেক্ষা করতে হতো। কিন্তু প্রিয় মানুষের দেখা আজ অবধি পায়নি নূপুর। আজ 2 বছর যাবৎ সেই গাছের নিচে কারোর জন্য অপেক্ষা করতে হয় না। চেয়ারে বাঁধা অবস্থায় আছে নীলা। মুখ বাঁধার কারণে কথা বলতে পারছে না সে। দূর চেয়ারে 2 পা তুলে রুটি খাচ্ছে। প্রণয়, যার পরিচয় এই নিউ ইয়র্কে কেউ জানে না, তার পাওয়ার পুরো আন্ডারওয়ার্ল্ডের পৌঁছাই। নীলা ক্ষুধার্ত হয়ে পড়েছে। রাত পেরিয়ে সকাল হয়েছে, খাওয়া হয়নি তার। এই মুখ খুলে দে তার। 2 পা হেঁটে মুখের বাঁধন খুলে দেয়া হয়। নীলা চিৎকার করে বলে, এই কুত্তার বাচ্চা, এইসব করেছিস কেন? তুই চাইলেই সব হবে না। একবার সুযোগ পেলেই তোর জীবন শেষ। এই নীলাকে তুই চিনিস না। ওকে, প্রবলেম নাই, বিয়ে করে চিনে নেব। হ্যাঁ বলো বাবা। আশরাফ, আমি যেতে চাই নিউ ইয়র্কে। চিন্তিত হয়ে আছে আফজাল খান। ছেলের সন্ধান পাচ্ছে না সে। এখন যাইব না, পরিস্থিতি ভালো না। সিগারেট জ্বালায় আফজাল খান। সিগারেটের ধোঁয়া উপরে ছেড়ে বলে, তোর ছেলে কোথায়? সে পড়ালেখার জন্য ইতালি চলে গিয়েছে। আমার একটু কাজ পড়ে আছে, আমি পরে আসব। যা। বর্ষা থেকে উঠে দরজার বাইরে বের হয় আশরাফ চৌধুরী। মুখে মুচকি হাসি। ভাবতে থাকে, সব আমার হাতের কাজ শেষ হলেই হয়ে যাবে মেন পাওয়ারফুল। আশরাফ পকেট থেকে ফোন বের করে কল দেয় চেনা কারোর কাছে। ফোন রিসিভ করতেই ওপাশ থেকে বলে, কিছুই হচ্ছে না। নিজের ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে পারছি না। কি করব আমি? হ্যাঁ, কি করব? আমার বুক খালি হয়ে আছে, আমার কলিজা নেই আমার। আসলাম। বুড়ি চিৎকার করছে। সাথে বসে আছে বুড়া, যার মুখ খুলতেও কষ্ট হয়। অসুস্থ হয়ে আছে সে। দরজার পাশে কান পেতে সব শুনে যাচ্ছে নূপুর। বুড়ি চোখ মেলতেই দরজার পাশে দেখে কারো চুল উঠছে। হালকা বাতাসে বুঝতে পারে সে তাদের কথা কেউ কান পেতে শুনছে। কে ওখানে? নূপুর সরে যায় দরজার পাশ থেকে। চেয়ারে ছেড়ে উঠে বুড়ি 2 কদম এগিয়ে বলে, নিজের স্বামীর মৃত্যুতে সে ভালো নেই, প্রতিশোধ সেও নিতে চায়। কার কথা বলছো তুমি? নূপুর। কানে ফোন ধরে আছে প্রণয়। এক হাতে রুটি খাচ্ছে, অন্য হাতে ফোন। প্রণয়ের পিছনে ঠায় দাঁড়িয়ে আছে ছেলেপেলে, যাদের চোখ পড়ে আছে নীলার দিকে। খাবার রেখে কোমর থেকে পিস্তল বের করে গুলি করে বাম পাশের ছেলের কপাল বরাবর লুটিয়ে পড়ে সে। আচমকা কেঁপে ওঠে নীলা। অবাক হয় প্রণয়ের এসবেই কাজ দেখে। হাত থেকে পিস্তল টেবিলে রেখে প্রণয় বলে ওঠে, হ্যাঁ বলো বাবা। ভালো করে রাখিস তাকে, পালিয়ে গেলে তোরা আর বেঁচে থাকবি না। সেই সুযোগ তার হাতে নেই। নীলের কানে হয়তো পৌঁছে গেছে নীলার কিডন্যাপের খবর। পাগল হয়ে আছে সে, খুব সাবধানে থাকিস। বাবার কথা শুনে ছেলে হেসে ওঠে। ছেলের হাসির শব্দ শুনে বাবা বলে, এটা হাসার কথা না। জানি বাবা, আমি প্রণয়, যার চেহারাটাও মানুষের সামনে পড়েনি। যা বলতে চাই তোমাকে শোনো। নিউ ইয়র্কের ডিল রেডি। সোমবার রাত 12টায় ডেলিভারি হবে মাল। কান পেতে প্রণয়ের কথা শুনছে নীলা। নীলা বুঝতে পারে চেনা কারোর সাথে কথা বলছে সে। হাজারো প্রশ্ন নীলার মনে ঘুরপাক খাচ্ছে।
কার কথায় সে এসব করছে? আর মালি বা ডেলিভারি কোথায় হবে? কে ফোনের ওপাশের মানুষটা? বিয়ের রাতের অপমান তার মনে তীরের মতো বিঁধে আছে। গায়ে হাত দেওয়ার অধিকার তোকে কে দিয়েছে? যার বউ আমি সে ছাড়া এই শরীরে কেউ হাত দিতে পারবে না। আর একবার যদি আমার গায়ে হাত দিতে বা খারাপ নজরে তাকিয়েছিস, সোজা উপরে পাঠিয়ে দিব বলে দিলাম। আচমকা থাপ্পড় খেয়ে ঠায় দাঁড়িয়ে আছে প্রণয়। আজ নীল আর নীলার বিয়ে হয়েছে। বিয়ের মঞ্চে বসেছিল নীলা। চশমা পরে হাই স্টাইল মেরে দরজার পাশ থেকে বাহির হয় প্রণয়। বের হতেই চোখ পড়ে নীলার দিকে। অবাক প্রণয়। এত সুন্দর মেয়েকে বিয়ে করবে নীল ভাইয়া? উফ, এমন একটা মেয়েকে যদি বিয়ে করতে পারতাম। কি রে প্রণয়, কি ভাবছিস? শালা দেখ নীল ভাইয়ার বউ কত সুন্দর, কত সেক্সি। তাই তো, আমাদের দেখে কি হবে? কপাল তো তোর তোর যে এমন একটা সেক্সি ভাবি পেয়েছিস। আজকেই হবে। কি হবে? তোর কথার কিছুই বুঝতে পারছি না আমরা। ফোনের ভিডিও দেখে বুঝিস। এখন যাই আমি। বিয়ের কাজ শেষ হয়েছে। চুপটি মেরে বসে আছে প্রণয়, যার চোখ শুধু নীলার দিকেই চেয়ে আছে। দূর থেকে হেঁটে আসে নীল। নীলার পাশে বসতেই প্রণয় বলে, ভাইয়া তোমাকে বাবা যেতে বলেছে। চলে যায় নীল। প্রণয় বসে নীলার পাশে তাকিয়ে আছে। নীলার দিকে প্রণয় বলে, ভাবি তুমি এত সুন্দর কেন? ব্রুকুচকে তাকায় নীলা প্রণয়ের দিকে। না মানে তুমি অনেক সুন্দর। নীলা বুঝতে পারে প্রণয়ের চোখের চাহনি ভালো না। নীলা নিচে তাকিয়ে মুচকি হাসে। হঠাৎ নীল এসে বলে, চলো। কোথায়? সারা রাত কি এখানেই বসে থাকবে নাকি ঘুমাবে না? নীলের কথায় নীলা জায়গা থেকে উঠে দাঁড়ায়। নীল ডাকে তার বন্ধুকে। সাবিত রাকিকে বল নীলাকে রুমে দিয়ে আসতে। ওকে। রাত 10:23। প্রণয় দাঁড়িয়ে আছে নীলের রুমের পাশে। ভিতরে ঘোমটা দিয়ে গোল হয়ে বসে নীলা। হঠাৎ বাহির থেকে কাশির শব্দ শুনতে পায় নীলা। নীলা বুঝতে পারে নীল রুমে আসবে। নীলা ঠিকঠাক হয়ে বসে রুমে ঢুকে প্রণয় নীলার পাশে বসে সে নীলাকে বলে, এত দেরি করলেন কেন? প্রণয় নীলার থুতনিতে হাত দিতেই ঠাস করে থাপ্পড় মারে প্রণয়ের গালে। আচমকা কেঁপে ওঠে প্রণয়। রাগী ভাব নিয়ে তাকিয়ে আছে নীলার দিকে। নীলা বলে, গায়ে হাত দেওয়ার সাহস তোকে কে দিয়েছে? কখন থেকে দেখছি তোকে কিছু বলিনি, একদম উপরে পাঠিয়ে দেব। এই শরীরে শুধু সে হাত দিবে যে আমাকে বিয়ে করেছে। যা এখান থেকে। বেরিয়ে যায় প্রণয়। জানালায় পাশে দাঁড়িয়ে আছে নীল। চোখ লাল হয়ে আছে। এসব দেখে হঠাৎ হাসিতে পরিণত হয়। তার চেহারা ভাবতে থাকে, হাহার শব্দই সবই রহস্য। কোথায় আমার নীলা? এই শহরে আগুন লাগিয়ে দিব নীলাকে না পেলে। কার এত বড় সাহস যে নীলাকে কিডন্যাপ করেছে? পেছনে হাত গুটিয়ে এদিক ওদিক তাকাচ্ছে নীল। চোখ দুটো লাল হয়ে আছে। চেয়ারে বসে আছে সাবিত, রাখির সাথে রফিক। সাবিত বলে, দেখ, মাথা গরম করিস না, যা করার মাথা খাটিয়ে করতে হবে। এই ইউনিয়নকে এমন মানুষ নেই যে নীলাকে আটকে রাখার। সাবিক ঠিকই বলছে। চুপ, একদম চুপ। বুড়াবুড়ির সাথে দেখা করব, দেখ কোথায় আছে তারা। কিন্তু যা বলেছি তাই করতে হবে। রাত শেষ হলে বাংলাদেশের মাটিতে পা রাখবো, তার সাথে মৃত্যু দিব একজনকে। প্রাইভেট জেটে বসে আছে ফিরোজ। তার সাথে বসে আছে ভিন্ন রঙের 9 থেকে 10 জন মানুষ। হঠাৎ ফিরোজের ফোনে কল আসে। রিসিভ করতেই ওপাশ থেকে বলে, ভাই সব রেডি, অপেক্ষায় আছি আপনার জন্য। ভোর 5টা। প্রাইভেট জেট থেকে নামে ফিরোজ। সাথে সেই ভিন্ন রঙের মানুষগুলো। এয়ারপোর্টের রাস্তা ভর্তি গাড়ি। সামনের গাড়ি থেকে নামে একজন মধ্যবয়স্ক লোক, চোখে চশমা, গায়ে ইউনিফর্ম। হেঁটে আসে ফিরোজের সামনে। সে বলে, আস্তে আস্তে, কোনো প্রবলেম হয়নি তো? আরে না, এটা তো নতুন শহর, আর আপনি মানুষটাও নতুন। আসতে কোনো প্রবলেম হয়নি তো? যাই হোক, চলেন যাওয়া যাক। একের পর এক গাড়ি চলেই যাচ্ছে। পুরো এয়ারপোর্ট খালি হয়ে গেছে। কি হতে চলেছে? বাংলাদেশে কার মৃত্যু ঘটবে? রহস্য কোথায়? কি তার রহস্য? সাথেই থাকুন, আস্তে আস্তে সব রহস্য খুলসা হবে ইনশাল্লাহ। দরজার বাইরে দাঁড়িয়ে আছে নীল। দরজায় টোকা দিতেই ভিতর থেকে দরজা খুলে দেয় নূপুর। অবাক সে। এত সকালে একটা ছেলে মানুষের চেহারা তার দেখতে হবে তা সে কল্পনাও করেনি। নীল ভাবে, প্রথম দেখাতেই তোমাকে চিনতে পেরেছি আমি জানি তুমি এখন আমাকেই খুঁজো। সরি নূপুর, তোমার সাথে মিথ্যা ভালোবাসার নাটক করার জন্য সরি। তোমার আসলামকে মেরে ফেলার জন্য খারাপ মানুষ আমি বাঁচিয়ে রাখি না। এই যে কথা বলছেন না কেন, কি চাই?
বুড়াবুড়ির সাথে দেখা করতে চাই। জি, ভেতরে আসুন, চেয়ারে গিয়ে বসুন, আমি চা করে দিচ্ছি। নীল ভিতরে প্রবেশ করে। হুইল চেয়ারে বসে আছে বুড়াটা। বুড়িকে খুঁজেই পাচ্ছে না নীল। হঠাৎ চা নিয়ে হাজির নূপুর। এই যে আপনার চা। নীল নূপুরের হাত থেকে চা নিয়ে চেয়ারে বসতেই বুড়ি এসে বলে, নীল তুই এখানে? নূপুর উপরে চলে যেতেই তার কানে ভেসে আসে নীল নামটা। থমকে দাঁড়ায় সে, পেছনে ফিরে তাকিয়ে ভাবে, আরে এটা তো সেই ছেলেটা যাকে আটকিয়েছিলাম রাস্তায়। এটাই নীল? নীলা কোথায়? আমি কি করে বলবো তোর নীলা কোথায়? ন্যাকামি না করে বলুন, আমার নীলা কোথায়? আমি জানি না। নীল কোমর থেকে পিস্তল নিয়ে ঠেকায় বুড়ির কপাল বরাবর। রেগে বলে, এখনো সময় আছে, বলো আমার নীলা কোথায়? দৌড়ে আসে নূপুর। এসেই থাপ্পড় বসিয়ে দেয় নীলের গালে। লজ্জা করে না মায়ের বয়সের একজন মানুষের সাথে এমন আচরণ করতে? লজ্জা করে না আপনার? নীল তাকিয়ে আছে নূপুরের দিকে। রাগ চড়ে নীলের মাথার পিস্তল কোমরে রেখে বলে, আমার নীলাকে না পেলে তোরা একটাও বেঁচে থাকবি না, সবকটার মৃত্যু ঘটিয়ে দিব আমি। নীল বের হয়ে যায় তাদের বাসা থেকে। গাড়িতে গিয়ে বসে। সে ফোনটা বের করে কল দেয় মেসেঞ্জার লিস্টে থাকা একজনকে। যে চিন্তিত থাকে সে না বুঝে অনেক কিছুই করতে পারে। এসব মানুষের মাঝে আপনিও একজন। ফোন রেখে গাড়ি ড্রাইভ করতে থাকে নীল। ফোন হাতে নিয়ে অবাক হয়ে বসে আছে নূপুর। এতদিন পর প্রিয় মানুষের ফোন পেয়ে নূপুর অনেকটাই অবাক হয়েছে, তাও সেই মানুষের হঠাৎ রেগে যাওয়া দেখে। চিনতে পেরেছি তোমাকে, এতদিন পর সামনে পেয়েও অপমান করেছি তোমাকে, মাফ করে দিও আমাকে, প্লিজ মাফ করে দাও। এসএমএস করে ফোন রেখে কান্নায় ভেঙে পড়ে নূপুর। অন্যদিকে একদিন হয়ে গেল, নিজের মেয়ের কোনো হদিশ পাচ্ছে না। সন্তানের চিন্তায় ভেঙে পড়ে নীলার মা। কপালে হাত দিয়ে বসে আছে নীলার বাবা ফরিদ সাহেব। একটা কিছু করো, আমার মেয়ে কোথায় বের করো। কি করব, এই শহরে খুঁজে পাইনি তাকে, কোথায় পাবো? একটা কিছু করো, আমার মেয়ে কোথায় আছে, কি করছে। চিন্তিত হয়ে পড়ে নীলের বাবা। তার মেয়ের তেমন শত্রু নেই, তাহলে কোথায় সে? তার কোনো বান্ধবীও নাই, তাহলে কোথায় সে? সারাদিন চলে যায়, নীলের কোনো খোঁজ পায় না নীল। পাশের টেবিলের সামনে দাঁড়িয়ে আছে রফিক। নীল বলে, রফিক, কোনো খোঁজ পেয়েছিস? হ্যাঁ, নিউ ইয়র্কে নতুন একটা গ্যাং তৈরি হচ্ছে। গ্যাং লিডারের নাম আমার জানা হয়নি, শুনেছি সে বাংলাদেশে। তার বাবা উচ্চ পদের মানুষ, নাম আশরাফ চৌধুরী। মনে আছে এই গালে থাপ্পড় মেরেছিলি? সেদিন কিছুই বলতে পারিনি, এই দিনটার অপেক্ষায় ছিলাম। কপাল, এই দিনটা আজ পেয়েছি। গাল বেয়ে রক্ত পড়ছে। হাত কেটে হাতের বাঁধন রক্তে লাল হয়ে গেছে। চিৎকার করে বলে সে, সামান্য একটা থাপ্পড়ের জন্য এইভাবে অত্যাচার করছিস? তুই এর প্রতিটা মুহূর্তের হিসাব তোকে দিতে হবে। তোর কাছে এটা সামান্য মনে হতে পারে, আমার কাছে না। প্রণয় সেখান থেকে চলে যায়। যাওয়ার আগে এক কথা, এখানে থেকে পচে গলে মরতে হবে তোকে। আশরাফ চৌধুরী মানে আমার বাবার বন্ধুর ছেলে প্রণয়। প্রণয়কে? কার কথা বলছিস তুই? আর আশ্রয় চৌধুরী তোর বাবার বন্ধু মানে কি বলতে চাইছিস তুই? নীল ভাবতে থাকে। তাহলে কি প্রণয় তানুকে কিডন্যাপ করেছে? যদি কিডন্যাপ করেই থাকে তাহলে কোথায় লুকিয়ে রেখেছে? আমি একটা বিষয় বুঝতে পারতেছি না। প্রণয় তানুকে কিডন্যাপ করবে কেন? তার মানে আগে পরে কিছু আছে। কিরে, তুই কি ভাবছিস তানুকে বিপদে রেখে আমাদের বসে থাকতে হবে না? কিছু একটা তো করতে হবে। তোরা যা, আমি একটু একা থাকতে চাই। বের হয়ে যায় তারা তিনজন। নীল চেয়ারে বসে কল দেয় তার বাবার কাছে। বাবা, তুমি কেমন আছো? ভালো আছি, তুই কেমন আছিস বাবা? ভালো নেই বাবা, তানুকে খুঁজে পাচ্ছি না, কেউ কিডন্যাপ করেছে। এসব কি বলছিস? কে কিডন্যাপ করবে? কার এত বড় সাহস? জানি না বাবা, বাবা পরে কথা হবে। হাত গুটিয়ে দরজার পাশে দাঁড়িয়ে আছে কেউ। তার জন্য নীল তার বাবার কল কেটে দেয়। সে বলে, এখানে প্রণয়ের সমস্ত কিছু দেওয়া আছে, আর সে কোথায় আছে তাও পেয়ে যাবি এখানে। রাখি, অনেক বড় একটা প্ল্যান করতে হবে যা দিয়ে সমস্ত রহস্যের খোঁজ আমরা পাবো। কি প্ল্যান করতে চাইছিস তুই? সবটাই বলে দিব। তুই একা আমার সেই পুরনো রুমে দেখা করবি। ঠিক আছে। আর শোন, সাবধান, কেউ যেন জানতে না পারে। যদি প্রণয় সবটা জেনে যায়? তুই তেমনভাবেই তার গ্যাংয়ে থাকবি, যেমনভাবে থাকলে সে বুঝতে না পারে। আর প্রণয়ের গ্যাংয়ে যত ছেলে পেলে আছে সব টাকা দিয়ে তোর বসে নিয়ে আসবি। ঠিক আছে, কিন্তু প্রণয়ের গ্যাংয়ে প্রবেশ করব কিভাবে? টুম্পা নামে একটা মেয়ে আছে যাকে প্রণয় সবসময় তার সাথে রাখে। টুম্পার জায়গায় থাকবি তুই।
টুম্পার কি হবে? মৃত্যু। ভাইয়া যেভাবেই হোক আফজাল খানকে মারতে হবে। ফিরোজ আশরাফ চৌধুরীর মুখে এমন কথা শুনে অবাক অবাক হওয়ারই কথা। নিজের শিকারকে মারা কথা যদি অন্য কেউ বলে অবাক হওয়ারই কথা। ফিরোজ বলে, এতে আপনার লাভ? এতে আমার একটাই লাভ, আফজাল খানের সমস্ত জায়গা সম্পত্তির মালিক হব আমি। মনের ইচ্ছা আপনার পূরণ হবে, শুধু সময়ের অপেক্ষা। তাই করুন ভাই। মাঝরাত ঘড়িতে সময় তখন 1:23। একা বসে আছে নীল। পুরো রুম অন্ধকারে আচ্ছন্ন, অপেক্ষা রাখির জন্য। একটু পরে চলে আসে রাখি। দরজার পাশে আসতেই ভিতর থেকে নীল বলে, ভিতরে আয়, দরজা খোলা আছে। আতঙ্কিত হয়ে ভিতরে প্রবেশ করে রাখি। নীল বলে, তুই তো পুরাই টুম্পা হয়ে গেছিস। টুম্পা কোথায়? বন্দি আছে। আমারও তো টুম্পার হওয়ার কথা ছিল। এখন বল প্ল্যান কি? প্ল্যান হলো প্রণয়ের জায়গায় যাব আমি আমার বাবাকে মারার জন্য। ফিরোজ বাংলাদেশে আছে, তার সাথে প্রণয়ের বাবা আশরাফ চৌধুরী। এসব কি বলছিস তুই? হ্যাঁ, যা সত্যি তাই বলছি। সাবিত চলে গেছে সন্ধ্যার ফ্ল্যাটে বাংলাদেশে। কাঠবাংলো বাড়িতে আছে ফিরোজ আর আশরাফ চৌধুরী। প্রণয়কে শেষ করে তার জায়গায় থাকবো আমি। নিজের বাবাকে বাঁচাতে হবে। তাহলে তো এইটা এক ডিলে 2 পাখি মারা হবে। হ্যাঁ, বুঝতে পেরেছিস তুই। আজ শেষ রাতে প্রণয়ের ড্রাগস বাংলাদেশে যাবে। ড্রাগস? কিন্তু তুই এত কিছু জানিস কিভাবে? রফিকের বন্ধু ফারদিন প্রণয়ের গ্যাংয়ে আছে, সেই সব ইনফরমেশন দিয়েছে। আর আজ শেষ রাতেই প্রণয়ের মৃত্যু হবে, আর সেই মৃত্যুটা আমি নিজের হাতেই দিব। তো এখন কি করতে হবে? তুই চলে যা, প্রণয়ের গ্যাংয়ের সব খবর আমাকে দিবি। ঠিক আছে। রুম থেকে বের হয়ে যায় রাখি। নীল সিগারেটে টান দিয়ে ভাবে, এই নীল পারে না এমন কিছু নেই। গোপনীয় রাস্তার মোড়ে ট্রাক ভর্তি ড্রাগস। আস্তে আস্তে অন্ধকার শেষ হয়েছে, দিনের আলো হচ্ছে। ট্রাকের নিচে দাঁড়িয়ে আছে প্রণয়। প্রতিটা ট্রাক চলতে থাকে বাংলাদেশের উদ্দেশ্যে। প্রণয় পিছনে তাকাতেই দেখে সামনে দাঁড়িয়ে আছে কেউ। শরীরে আছে কালো কোট, মুখে মাস্ক, গলায় বড় স্টাইলিশ চেইন, হাতে চাইনিজ কুড়াল। প্রণয় বলে, এই কে তুই? এভাবে দাঁড়িয়ে আছিস কেন? জান কেড়ে নিতে এসেছি তোর মৃত্যু দিতে। হেসে ওঠে প্রণয়। হাসি দেখে সে বলে, হেসে নে শেষবারের মতো। শেষবারের মতো হাসছি না, তোর পাগলামি দেখে হাসছি। এই ব্লক গ্যাংয়ের লিডার প্রণয়কে মারবি তুই? মুখ থেকে মাস্ক খুলে সামনে থাকা মানুষটা। মাস্ক খুলতেই অবাক প্রণয়। ভয় পায় সে, 2 কদম পিছিয়ে যায়। সে ভাবতে থাকে, এক চেহারার 2টা মানুষ কিভাবে হয়? এত ভাবতে হবে না, আসল পরিচয় জানলে প্যান্ট ভিজিয়ে ফেলবি। কে তুই? আর ব্ল্যাক গ্যাংয়ের কথা কি বললি? নীল, ব্ল্যাক গ্যাংয়ের মেইন লিডার, যার পাওয়ারে তুই চলিস। এতটুকু পাওয়ার দিয়েছি বলে গ্যাং লিডার হয়ে গেছিস তুই? তোর ভাবা উচিত ছিল বাপেরও ভাব থাকে। তুই তো আসলেই পাগল রে, বাঘের খাঁচায় ঢুকে এত কিছু বলছিস। বড় কথা হলো তোকে দেখার খুব ইচ্ছে ছিল, আজ দেখেছি, তাও শেষ সময়ে। এই শুট কর। চারপাশ থেকে বেরিয়ে আসে হাজারো ছেলে পেলে, যাদের হাতে আছে বড় বড় বন্দুক। এক হাত দূর থেকে বন্দুক তাক করে নীলের দিকে। উচ্চ হাসিতে লুটিয়ে পড়ে নীল। হাসি দেখে অবাক প্রণয়। মিনিটেই পাল্টি মারে প্রণয়ের ছেলে পেলে। বন্দুক তাক করে প্রণয়ের দিকে। প্রণয় ভয় পেয়ে বলে, এই তোরা কি করছিস? পেছন থেকে কেউ বলে, তোর সাথে এটাই করার কথা ছিল। প্রণয় পিছনে তাকিয়ে বলে, টুম্পা তুই? রাখি মুখ থেকে মুখোশ খুলে বলে, কই টুম্পা? আমি তো রাখি। বেইমানি করেছে আমার সাথে। এত বড় প্ল্যান সাজিয়েছিস তোরা, তাও আবার তোর মৃত্যুর শেষ সময়ে। মৃত্যু আমার না, মৃত্যু হবে তোর। ঘাড় থেকে মাথাটা আলাদা হয়ে পড়ে মাটিতে। চোখে হাত দিয়ে দাঁড়িয়ে আছে রাখি। রক্তে মাখা কুড়াল ফেলে দেয় নীল। উচ্চ হাসি হেসে বলে, রাখি চল, আর তোরা সবাই চলে যা আন্ডারওয়ার্ল্ডে। রাস্তা ফাঁকা হয়ে যায়। রক্তের ঘ্রাণ পেয়ে কুকুর চলে আসে। খুবলে খায় প্রণয়ের নিথর দেহ। শেষ রাতের আজান হচ্ছে মসজিদে। আজানের ধ্বনি ভেসে আসে তানুর কানে। ঘুম থেকে উঠে সে হাত বাঁধা চেয়ারের সাথে বাহির থেকে জুতার শব্দ পায় তানু ভাবে হয়তো কেউ আসবে রুমে। ঠিক হয়ে বসে সে বাহির থেকে কারো ডাক। তানু। পেছন ফিরে তাকায়। চেনা কারোর মুখের ভয়েস ভেসে আসে তানুর কানে। সামনে দাঁড়িয়ে আছে নীল। তানু বলে, নীল। রাখি দৌড়ে গিয়ে তানুর বাঁধন খুলে দেয়। তানু বসে থেকে উঠে জড়িয়ে ধরে নীলকে। এই যে পাগলির পাগলামি শুরু করে দিয়েছে।
আমি পাগলামি করি তাই না? আজ তোর খবর আছে শয়তান। দিলি তো পাগল খেপিয়ে। আরে আরে কি করছো? তুই আমাকে পাগল বললি কেন? পাগল না আমিও যে তোমাকে পাগলের মতো ভালোবাসি। কিন্তু তোমার মুখে প্রণয়ের মুখোশ কেন? সবই রহস্য। রহস্য মানে? বুঝিয়ে বলো। সময় হলে বুঝতে পারবে, এখন চলো, এখান থেকে বের হতে হবে। আনমনে আছে রাখি হঠাৎ বলে, নীল, ড্রাগস তো বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। এটাই তো হওয়ার কথা। ড্রাগস পৌঁছালে আশরাফ চৌধুরী কল আসবে প্রণয়ের ফোনে। প্রণয়ের ফোনটাও যে আমার হাতেই। খেলাটা জমবে ভালো। ড্যাবডেবিয়ে তাকিয়ে আছে তানু, কিছু বুঝতে পারছে না সে। নীল রাখি কি বলছে রাগী ভাব নিয়ে তানু বলে, কিসের খেলা জমবে? আর ড্রাগসই বা বাংলাদেশে যাবে কেন? এসব তোমার জানার দরকার নেই। এখন ভালো পথে চলতে হবে তোমাকে। আজ থেকে অন্ধকার জগৎ শেষ তোমার। এখন থেকে শুরু হবে আমার গেম খেলা। নূপুর না ঘুমিয়ে কাটিয়েছে সারা রাত। প্রিয় মানুষের দেখা পেয়েও হারিয়েছে আবার। চিন্তিত মানুষের অস্তিত্ব খুব খারাপ হয়। তারা সব সময় চিন্তিত থাকে, আর সেই চিন্তিততাকে নিয়ে যায় মৃত্যুর দিকে। নূপুরের হাতে সময় নেই, দুনিয়া ছেড়ে চলে যাবে সে। বিষের বোতল হাতে বিষ ঢেলেছে মুখে, মাথা ঘুরিয়ে পড়ে যায় ফ্লোরে। মিনিটেই মৃত্যু হয় তার। কল হচ্ছে, রিসিভ হচ্ছে না, একের পর এক কল দিয়েই যাচ্ছে। নীল ঘুম ঘুম চোখে ফোনের দিকে তাকিয়েই লাফ দিয়ে উঠে রিসিভ করতে ওপাশ থেকে বলে, কিরে পোনাই, ফোন ধরছিস না কেন? বাবা ঘুমিয়েছিলাম তাই রিসিভ করতে পারিনি। যা বলতে চাই শোন, সবই ঠিকঠাক আছে। কেবিনে বক্স ভর্তি মাল। আফজল খান এখনও টের পায়নি। তোকে শেষ করে দিলে পথের কাঁটা দূর হয়ে যাবে আমার সব কিছুর মালুক। ঠিক বলেছ, এখানে তানু শেষ সাথে নীলকেও মেরে ফেলেছি। সাব্বাস বাঘের বাচ্চা। এখন বল, বাংলাদেশে আসছিস কবে? চলে আসবো, কিন্তু কিন্তু কি? আমি চাই আফজল খানের মৃত্যু আমার সামনেই হোক। তাই হবে, আগে দেশে আয় তুই। ফোন রেখে দেয় নীল। পাগলের মতো হাসছে সে। হাসির শব্দ শুনেই তানু ঘুম থেকে উঠে বলে, কি হয়েছে? এই সকালবেলা হাসছো কেন? আর কে ফোন দিয়েছে? আশরাফ চৌধুরী। রাতের ফ্ল্যাটে বাংলাদেশে পৌঁছায় নীল, সাথে তানুর বাবা মা। নীল তাদেরকে গোপন তথ্যে রাখে। কেউ জানতে পারলে সব প্ল্যান শেষ। তানুর বাবা মায়ের কাছে সবটাই বলেছে নীল। নতুন বাসা থেকে বের হতেই তানু নীলকে বলে, কোথায় যাচ্ছ? আশরাফ চৌধুরীর সাথে দেখা করতে। আমার অনেক ভয় হচ্ছে, তারা যদি সব জেনে যায়। কিছুই জানবে না। আর তুমি এত ভয় পাচ্ছ কেন? তুমি তো ভয় পাওয়ার মেয়ে না। নীল এই কথা বলে বাসা থেকে বের হয়। বাইক নিয়ে সোজা চলে যায় আশরাফ চৌধুরীর বাড়িতে। দরজার পাশে দাঁড়িয়ে বেল বাজাতেই বাড়ির কাজের লোক এসে দরজা খুলে দেয়। কাজের লোক হাত উঁচিয়ে সালাম দেয় নীলকে। বাবা কোথায়? সাহেব রুমেই আছে, সাথে আরো কিছু মানুষ। নীলের মনে চিন্তা প্রবেশ করে। তাহলে কি ফিরোজ আশরাফ চৌধুরীর সাথেই আছে? নীল চিন্তা মাথা থেকে ফেলে দিয়ে আশরাফ চৌধুরীর রুমে প্রবেশ করতেই চেয়ার ছেড়ে উঠে সে। প্রণয়, তুই এসেছিস? এসেছি বাবা। আর এটাই কি ফিরোজ আঙ্কেল? আঙুল দেখিয়ে কথাটা বলে নীল। তার কথা শেষ হতেই আশরাফ চৌধুরী বলে, হ্যাঁ, এটাই তোর ফিরোজ আঙ্কেল। ভাই, এটা আমার ছেলে। প্রণয় দেখিয়ে কথাটা বলে আশরাফ চৌধুরী। কথার উত্তরে ফিরোজ বলে, পুরোটাই বাঘ মনে হচ্ছে, তার ভিতরে আমি অন্য কিছু দেখতে পাচ্ছি চৌধুরী সাহেব। নীল সেখান থেকে চলে যায়। অবাক হয়ে বসে আছে ফিরোজ। তার ভিতর অন্য কিছু মনে হচ্ছে। আসলে কি সে প্রণয় নাকি অন্য কেউ? রাত 9:54 আশরাফ চৌধুরীর পাশে বসে আছে নীল। হাত কাঁধে নিয়ে টিপে দিচ্ছে নীল। হঠাৎ নীল বলে, বাবা তোমার শরীরে জ্বর মনে হচ্ছে। হেরে শরীরটা অনেক গরম হয়ে আছে। বাবা এখনই ইনজেকশন নিতে হবে তোমার। এখন? হ্যাঁ, তুমি সোজা হয়ে বসো, আমি সব রেডি করে নিয়ে আসছি। নীল চলে যায় ছোট রুমে। মুখে মুচকি হাসি তার। পকেট থেকে ছোট বোতল বের করে বলে, এটাই প্ল্যান, হা হা হা। পুরো সিরিঞ্জ ভর্তি কেমিক্যাল পুশ করে আশরাফ চৌধুরীর শরীরে। পুরো শরীরের রক্তে মিশে যায় সেই কেমিক্যাল। কেঁপে উঠে আশরাফ চৌধুরী। নীল বলে, বাবা এখন শুয়ে পড়ো। বাসা থেকে বের হয়ে যায় নীল। দুই কোমরে দুইটা পিস্তল গুজে বের হয়। উদ্দেশ্য ফিরোজের বাসায় যাবে। অন্ধকার রাস্তা, এই ঢাকা শহর নীরব হয়ে আছে। ঘন্টা 2-1 পরেই পৌঁছে যায় ফিরোজের বাসায়। দরজায় বেল বাজাতেই দরজা খুলে দেয় ফিরোজ। ঠাস ঠাস 2 গুলি গিয়ে লাগে ফিরোজের বুক বরাবর। লুটিয়ে পড়ে সে। হাসছে নীল। ফিরোজ তাকিয়ে আছে তার দিকে। নীল বলে,
সময় শেষ তোর। শেষবারের মতো দেখে যা রহস্য মাখা মুখটা। নীল মুখ থেকে মুখোশ খুলতেই মৃত্যু হয় ফিরোজের। মুচকি হেসে বাসা থেকে বের হয় সে। বাইক নিয়ে চলে যায় নীল। এসব কে করেছে? কার এত বড় সাহস? ইউনিফর্ম পরে আছে আশরাফ চৌধুরী, মাটিতে পড়ে আছে ফিরোজের লাশ, চারদিকে পুলিশ তদন্ত করছে তারা কে মেরেছে ফিরোজকে। কার এত বড় সাহস যে এত ক্ষমতাবান একটা মানুষকে মেরে ফেলে? স্যার, এই দেখুন লাশের পাশে এটা পেয়েছি। আশরাফ চৌধুরী দেখে এটা একটা ছোট কাগজ যার মাঝে লেখা আছে গেম শুরু। রেডি থাকিস আশরাফ চৌধুরী, এর পরে তোর পালা। টার্গেট মিস করিস না। আমি আজ রাতে তোর শেষ দিন, সকাল হওয়ার আগে মৃত্যু হবে তোর। কাগজ ছিঁড়ে ফেলে আশরাফ চৌধুরী, রাগে বলতে থাকে এই খুনিকে যত তাড়াতাড়ি ধরতে পারবো ততই আমাদের ভালো। ওকে স্যার। আশরাফ সেখান থেকে চলে যায়। গাড়িতে উঠতে উঠতে ভাবে আমাকে মারবে কে সে? আশরাফ পকেট থেকে ফোন বের করে কল দেয় তার ছেলে প্রণয়ের কাছে। ফোন রিসিভ করতেই প্রণয় বলে হ্যাঁ বাবা বলো। বাসায় থাক, আমি আসছি। ওকে বাবা। ফোন রেখে দেয় আশরাফ চৌধুরী। মুচকি হাসে নীল। তার পাশে তানু। সে বলে প্রণয়কে কোথায় লুকিয়ে রেখেছো? প্রণয়ের সাথে তোমার কিসের সম্পর্ক? নীলের মুখে এমন কথা শুনে তানু অবাক। সে আবার বলে কিছু জিজ্ঞেস করেছি তোমাকে। যা তোমার জানা আছে তা আবার শুনে কি করবে? নীল তানুর দিকে তাকায়। মুচকি হাসে তানু। নীল বলে বাইরের খেয়ালটা তোমারও ছিল। ভুলে গেছো আমি কে? লেডি গ্যাংস্টার। দেখ, এইসবের থেকে আমাকে বাঁচা। এইদিকে ফিরোজকেও খুন করেছে সে। আশরাফ চৌধুরী ভয়ে আছে। তার বাড়ির চারদিকে পুলিশে ঘেরা। প্রণয়ের সামনে বসে আছে সে। প্রণয়ের মুখে খুশির ভাব। আশরাফ আবারও বলে খুঁজে বের কর এর পিছনে কে আছে, কে মেরেছে ফিরো। মাটিতে পড়ে যে আশরাফ চৌধুরী গলায় হাত দিয়ে বলে প্রণয়, আমার খুব কষ্ট হচ্ছে, ডাক্তার ডাক বাবা। মুখ থেকে মুখোশ খুলে প্রণয়। তার চেহারা দেখে অবাক আশরাফ চৌধুরী। চোখ দুটো লাল হয়ে আছে তার। আশরাফ বলে নীল তুই? হা হা হা, চিনেই ফেললি। সময়টাও যে শেষ তোর। এসব তোর কাজ? হ্যাঁ, সবটাই আমার প্ল্যান। সাবিত? পেছন থেকে বের হয় সাবিত। মুখে মুচকি হাসি নিয়ে বলে সরি স্যার। আমার ছেলে প্রণয় কোথায়? মৃত্যু। পিস্তলে সাইলেন্সার লাগাচ্ছে নীল। পিস্তল তাক করে আশরাফ চৌধুরীর কপাল বরাবর। আমার বাবাকে মেরে ফেলতে চেয়েছিলি তুই। বেইমানি সবার সাথে করতে নেই, তুই বেইমানি করেছিস। তোকে বাঁচিয়ে রাখা ঠিক হবে না। আর আমি বেইমান বা বিশ্বাসঘাতক বাঁচিয়ে রাখি না। দেখ, আমাকে মারিস না। আমি এই শহর ছেড়ে চলে যাব, আর কখনো এই শহরে ফিরে আসবো না। তোকে ছেড়ে দিলে এই শহর ছেড়ে অন্য শহরে গেলেও সেখানেও কারো না কারো সাথে বেইমানি করবি। জায়গার সম্পত্তি আর টাকার লোভ সবাই সামলাতে পারে না, তেমনি তুইও পারবি না। আশরাফ কথা বলার আগেই কেমিক্যালে মৃত্যু হয় তার। নীল বলে সাবিত, ছাদের উপর দিয়ে চলে যা। তুই তুই কি করবি? আমার চিন্তা তোর করতে হবে না। চলে যায় সাবিত। নীল মুখে মাস্ক পরে বাসা থেকে বের হয়। রাত পেরিয়ে সকাল হয়। বাসা ভর্তি মানুষ, চারদিকে পুলিশ। আশরাফ চৌধুরীর মৃত্যুতে সবাই অবাক। এত ভালো মানুষ মারা যায় কিভাবে? নেই তার কোনো অসুস্থতা। নীল বসে আছে আশরাফ চৌধুরীর লাশের পাশে। বিরক্ত হচ্ছে সে। জোর গলায় বলে এখানে বসে থাকলে হবে না, আমার বাবার লাশ দাফন করতে হবে। নীল, তুই এসব কি বলছিস? সবাই তাকিয়ে আছে তোর দিকে। শালা, নীল কাকে বলছিস? আমি তো প্রণয়। এখানে যারা আছে তাদের কাছে তুই প্রণয়, কিন্তু আমাদের কাছে তুই নীল। সাবিত নীলের কানের পাশে গিয়ে কথাগুলো বলে। তাদের কথা বলা দেখে সাহেদ বলে ছোট সাহেব, স্যারকে বেশি সময় এভাবে রাখা যাবে না। কান্না করতে থাকে প্রণয়। যার অভিনয় বোঝার মতো মানুষের মৃত মানুষের বাড়িতে নেই। পুলিশের মাঝে চলছে হাজার প্রশ্ন। এসআই তারেক বলে প্রণয় স্যার কি মারা গেছেন নাকি খুন করা হয়েছে তাকে? অবাক নীল। তারেক সাহেবের কথা শুনে তারেক সাহেবের মুখের দিকে তাকিয়ে আছে সে। সাবিত বলে খুন? হ্যাঁ খুন। একটা ভালো মানুষ কিভাবে মারা যায়, যার শরীরে নেই কোনো অসুস্থতা, নেই কোনো রোগ? এই ধরনের মানুষ খুন ছাড়া মারা যেতে পারে না। আমার বাবা খুন হয়েছে কি প্রমাণ পেয়েছেন আপনারা? এই দেখুন, এই কেমিক্যালগুলো তার শরীর থেকে বের করা হয়েছে। নীল তাকায় সাবিতের দিকে। সাবিত তাকিয়ে আছে নীলের দিকে। কি হচ্ছে এসব? নীল ভাবে তাহলে কি সব প্ল্যান এখানেই শেষ হয়ে যাবে? তারেক সাহেব যা প্রমাণই পান না কেন সেটা পরে দেখা যাবে, আগে লাশ দাফন করুন। নীল পিছনে তাকাতেই অবাক।
আকাশ ভেঙে পড়ে তার মাথায়। ইউনিফর্ম পরে আছে তানু, তাকিয়ে আছে নীল। এর দিকে সাবিদের চেহারায় ভয়ের ছাপ। তারেক সাহেব বলে, জি ম্যাডাম, লাশ এখনই দাফন হবে। দাফন হয় আশরাফ চৌধুরীর লাশ। রাত হয়, বাসায় ফিরবে। নীল মাঝপথে আসতেই সামনে দাঁড়ায় তানু। নীল বলে, এসব কি তানু? কই কিছু না তো। পুলিশের ইউনিফর্ম গায়ে দিয়ে আশরাফ চৌধুরীর বাড়িতে গিয়েছিলি কেন? আর ওই পুলিশই বা তোমাকে চিনে কিভাবে? আমি তাদের অফিসার, তাই চেনে। অফিসার মানে? এত কিছু বলতে পারবো না, কথা না বলে বাসায় চলো। নীলের কাঁধে মাথা রেখে হাঁটতে থাকে তানু। রাস্তায় ল্যাম্পপোস্টের আলো জ্বলছে, পরিবেশটা মারাত্মক সুন্দর ছিল। তানু বলে, অনেক প্ল্যান করতে পারো তুমি, আর সেই প্ল্যানের শেষ সমাপ্তি দিব আমি। আর সেই সমাপ্তিটা হবে তোর মৃত্যু দিয়ে। লাফ দিয়ে বিছানা ছেড়ে ওঠে নীল। ঘড়িতে রাত 3:47। নীল পাশে তাকায়, দেখে তানু বালিশ মোড়ে ধরে ঘুমিয়ে আছে। নীল ভাবে, সবটাই কি দুঃস্বপ্ন ছিল? কিন্তু আশরাফ চৌধুরীর লাশ তো দাফন হয়েছে, তাহলে তানু যে পুলিশের ইউনিফর্ম পরেছিল এইসব স্বপ্ন ছিল? তানু নীলের জায়গায় হাত দিয়ে দেখে নীলের মাথা বালিশে নেই। হকচকিয়ে ওঠে সে। কি হয়েছে? এত রাতে বসে আছো কেন? কিছু না। ভোর রাত, আজান হচ্ছে মসজিদে। অন্ধকার রুম, চারপাশে ছেলে পেলে গোল হয়ে বসে আছে 3জন মানুষ। টেবিলের উপর টাকার ব্রিফকেস। কেউ হাসছে, তার হাসি দেখে অন্যজন বলে, লাগলে আরো পাবি। এর বদলে নীলকে এই পৃথিবী থেকে বিদায় করে দিতে হবে। এখন উঠতে হবে, সকাল হওয়ার আগেই সেখানে যেতে হবে। যা। টাকার ব্রিফকেস নিয়ে চলে যায় সে। চেয়ারে বসে থাকা মানুষটা জোরে হেসে দেয়। সাথে থাকা ছেলেদের মাঝে একজন বলে, ম্যাডাম, এত বড় গেম, পাশের মানুষ বেঈমান হয়ে গেল। টাকার কাছে সব ছোট, টাকার নিচে সব। এই টাকার লোভ সবাই সামলাতে পারে না, আর যে টাকার লোভ সামলাতে পারে সে এই দুনিয়ার শ্রেষ্ঠ মানুষ। ঠিক বলেছেন। এভাবে কান্না করার কি আছে? আমি তো সারা জীবনের জন্য চলে যাচ্ছি না। সকালবেলা রেডি হয়েছে নীল, নিউ ইয়র্কে যাবে। জরুরি কাজ পড়েছে তার। একা যেতে দিচ্ছে না তানু। ভয় তার, প্রিয় মানুষকে এক মুহূর্তের জন্য একা ছাড়তে পারবে না সে। কাঁদছে তানু, বুকে টেনে নেয় নীল। চুপটি কথা তানুর কানে, ভয় পেও না, আমার কিচ্ছু হবে না। নীল তানুর চোখের পানি মুছতে মুছতে বলে, বাবার খেয়াল রেখো, একদম কষ্ট পাবে না বলে দিলাম। সবার কাছে বিদায় নিয়ে বাসা থেকে বের হয় নীল। গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে সাবিত, সাথে রাখি। নীল গাড়িতে উঠতেই পেছন থেকে তানুর ডাক, নীল দাঁড়াও। থমকে দাঁড়ায় নীল। দৌড়ে আসে তানু, এসেই জড়িয়ে ধরে নীলকে। চোখে পানি জমেছে। নীল বলে, আবার কি হয়েছে? আমার অনেক ভয় করছে, তোমার যদি কিছু হয়ে যায়। আমি কে সেটা তুমি ভালো করেই জানো। আমি আগুন নেভাতেও পারি, জ্বালাতেও পারি। নীল কথা শেষ করে গাড়িতে বসে। গাড়ি চলতে থাকে এয়ারপোর্টের উদ্দেশ্যে। ড্রাইভ করছে রাখি। সাবিত বলে, আন্ডারওয়ার্ল্ডের প্রতিটা মানুষের মৃত্যু হয়েছে, এইসব তানুকে জানাসনি কেন? সে আগের নীলা নেই, সে এখন তানু। গ্যাংস্টার জীবন তার জন্য শেষ। ভালোর পথে পা দিয়েছে সে, সংসারে খেয়াল দিয়েছে সে। অন্ধকার পথ শেষ তার। কিন্তু এসব কার কাজ বলতে পারবি কি? কে মেরেছে আমাদের লোকেদেরকে? নিউ ইয়র্ক জুড়ে দুটো মানুষ আছে যারা এই কাজ করেছে। কারা বা কি? বুড়া বুড়ি। ছেলের মৃত্যুর প্রতিশোধ নিতে পারিনি, নুপুরকে পাচ্ছি না, নিখোঁজ হয়েছে সে। রুমের ভেতর বড় বড় পাওয়ার মানুষ, যাদের ভালো নাম ডাক আছে। নিউ ইয়র্কও তাদের আওতায় আছে। হুট করে কেউ বলে, ম্যাডাম, নূপুরে মৃত্যু হয়েছে। স্তব্ধ হয়েছে সবাই, বেশি করে বুড়ি। বুড়ি রাগ জমিয়ে বলে, এসব কি বলছিস? নূপুরের মৃত্যু হয়েছে মানে? জি ম্যাডাম, এই দেখুন। বুড়ির দিকে এগিয়ে দেয় কিছু ছবি, যা দেখে অবাক বুড়ি। এসব কি ইচ্ছাকৃতভাবে মরবে কেন নূপুর? সাজেদা, দেখি ছবিগুলো। বুড়ির হাত থেকে ছো মেরে ছবিগুলো নিয়ে যায় বুড়া। সে বলে, এসব কিছুর পিছনে কিছু একটা আছে। ইচ্ছাকৃতভাবে মারা যাওয়াটা খুব চিন্তার একটা বিষয়। সব রহস্যের খবর আজ রাতেই পাবো। কিভাবে? সেটা সময় হলেই জেনে যাবি সবাই। জি ম্যাডাম। নীল নিউ ইয়র্কে এসে পৌঁছায়। রাস্তা ভর্তি গাড়ি। হঠাৎ ছোট কণ্ঠে এক মেয়ের ডাক, ভাইয়া 10টা টাকা দাও। অবাক নীল। মেয়েটার বয়স 7 বা 8 হবে। এত ছোট একটা মেয়ে এসব বলছে। ও ভাইয়া দাও না 10টা টাকা, অনেক ক্ষুধা পেয়েছে। তুই থাকিস কোথায়? এই তো একটু সামনেই। তোর বাসায় কে কে আছে? অসুস্থ মা। তোর বাবা নেই? না, রাস্তা থেকে তুলে এনেছে এক মহিলা। এখন থেকে তুই আমাদের বাসায় থাকবি? না, আমি কোথাও যাব না আমার মাকে ছেড়ে।
তোর মাও আমাদের সাথে যাবে। আচ্ছা, তোর নাম কি? অর্নিলা। খুব সুন্দর নাম। রফিক, বল। অর্নিলা আর তার মাকে নিয়ে আমার ফ্ল্যাটে চলে যা। তুই কোথায় যাবি? ম্যাডাম, নীলয় চলে এসেছে। চেয়ারে হেলান দিয়ে বসে আছে দুইটা মানুষ, যাদের মাঝে অন্য কিছু নিয়ে কথা হচ্ছে। দরজার পাশে দাঁড়িয়ে আছে মেয়েটা, খুব চালু। ভাবিক বলে উঠে উপরের কথাগুলো। মুচকি হেসে সে বলে, ঠিক সময়ে শত্রুর আগমন, মেরে ফেল তাকে। কিন্তু কোনো কিন্তু না, ব্রিফকেস ভর্তি টাকা দিয়েছি, লাগলে আরো পাবি। বের হয়ে যায় মেয়েটা। পকেট থেকে ফোন বের করে কল দেয় চেনা কারো নাম্বারে। কতটুকু? প্রায় কাছাকাছি। কিছুতেই যেন জীবিত না থাকে। ওকে। ফুপিয়ে কান্না করছে তানু। দূরে আছে তার প্রিয় মানুষ। বিভিন্ন ধরনের চিন্তা তার মাথায় আঘাত করছে। প্রিয় মানুষের কিছু হবে না তো? অন্ধকার রুমে নাক টেনে টেনে কান্না করছে সে, হাতে প্রিয় মানুষের শার্ট। হঠাৎ কারোর প্রবেশ তার রুমে। এভাবে কান্না করছিস কেন বলতো? পেছন ফিরে তাকায় সে, দাঁড়িয়ে আছে তার মা। তানু দৌড়ে এসে তার মাকে জড়িয়ে ধরে বলে, মা, সেখানে অনেক খারাপ মানুষ বসবাস করে, অনেক শত্রুর মেলা সেখানে। তারা সামনে থেকে আঘাত করে না, তারা আঘাত করে পেছন থেকে। যদি আমার নীলের কিছু হয়ে যায়, আমি বাঁচবো না মা। কিছুই হবে না নীলের। তাই যেন হয়। হয়েছে, কান্না থামা, খেতে আয়। এই অন্ধকারে বলতে থাকিস কিভাবে বলতো? আমি অন্ধকার ভালোবাসি, সেটা তুমি জানো। জানি। খেতে আয়, আমি নিচে গেলাম। ভাঙা বাড়ির সামনে দাঁড়িয়ে আছে রফিক, সাথে ছোট মেয়ে অর্নিলা। রফিকের ধারণা এটাই অর্নিলার বাড়ি। ঘরের চারপাশ খুবই পরিষ্কার। রফিক আবারও ধারণা করে এটা নিশ্চয় অর্নিলা করে, সে নিজে পরিষ্কার না, তার বাড়িটা বা ভাঙা ঘরের চারপাশটা খুবই পরিষ্কার। রফিক বলে, অর্নিলা, তোর মা কোথায়? ভিতরে শুয়ে আছে। রফিক অর্নিলাকে নিয়ে তার ঘরের ভিতরে প্রবেশ করতেই দেখে অর্নিলার মা ঘুমিয়ে আছে বিছানায়। চারপাশে কাঠের তক্তা লাগানো, তার উপরে থালা বাসন রাখা আছে। অর্নিলা বলে, ভাইয়া, এটা আমার মা আর এটা আমার ঘর, মানে আমার আর আমার মায়ের থাকার জায়গা। রফিক তাকায় অর্নিলার মায়ের দিকে। রফিকের তাকানো দেখে অর্নিলা তার মাকে ডেকে তোলে। মা। এক ডাকেই উঠে অর্নিলার মা তার মেয়ের সাথে রফিককে দেখে বলে, কিরে মা, এটা কে? অর্নিলার মা বিছানা ছেড়ে উঠতে কষ্ট হচ্ছে। অর্নিলা দৌড়ে গিয়ে তার মাকে ধরে বলে, মা, এটা আমাদের ভাইয়া, তোমাকে আমাকে নিয়ে যেতে এসেছে। কোথায় যাব? এভাবে অসুস্থ হয়ে আর কতদিন বলুন? আপনাকে ভালো করতে হবে, আপনার ভালো চিকিৎসা দরকার। রফিকের কথা শুনে অর্নিলার মা কেঁদে দেয়, কান্না কণ্ঠে বলে, চিকিৎসা করতে হলে তো টাকা লাগবে, আমি এত টাকা পাবো কোথায়? আপনার এইসব নিয়ে ভাবতে হবে না, আমার সাথে চলুন। অনলিয়া, আয়। রফিক তাদেরকে নিয়ে বের হয়। গাড়ি চলছে তার আপন গতিতে। রফিক তাকায় অর্নিলার দিকে। খুশি মনে হচ্ছে তাকে। বিপদের সময় বা অভাবী মানুষের পাশে থাকাটা আল্লাহ অনেকটাই খুশি হয়। টেবিল ভর্তি মদের বোতল, মদের গ্লাসে বরফের টুকরো মিশিয়ে ডুকডুক করে খাচ্ছে সবাই। হঠাৎ সাথে থাকা একজন বলে ওঠে, বাইরে কেউ দাঁড়িয়ে আছে মনে হচ্ছে। এখানে আবার কে আসবে? আর আসলে ও বা কি হবে মৃত্যু ছাড়া? এই দেখতে কে? তাদের মাঝে একজন বাহিরে যেতেই গুলির শব্দ পায় সবাই। ধরফড়িয়ে ওঠে সেখানে থাকা প্রতিটা মানুষ। দরজার বাহির থেকে লাশ ছিটকে পড়ে তাদের সামনে। দু কদম পিছিয়ে যায় সবাই। বাহির থাকা সে বলে, মৃত্যুকে ভয় পাওয়ার মানুষ আমি না। আফসোস তোদের জীবনের জন্য, বিনা টিকিটে চলে যেতে হবে সবার। অবাক সবাই। দরজার সামনে দাঁড়িয়ে আছে নীল, হাতে পিস্তল, মাথায় লম্বা টুপি, পরনে আছে কালো কোট, কাঁধ থেকে কোমর পর্যন্ত পিস্তলের বুলেট, গলায় চিলকি দিচ্ছে স্টাইলিশ চেন। চেয়ারে বসে থাকা একজন বলে, এটা জোকস বলার জায়গা না। আমি জানি তুই অনেক কিছুই করতে পারিস, কিন্তু শেষ একটাই কথা, তোর আজকে মৃত্যু নিশ্চিত। মৃত মানুষের আবার মৃত্যু হয় কিভাবে? শত্রুর সামনে বেশি সময় থাকতে নেই, মেরে ফেলো তাকে। মেরে নিউ ইয়র্কের শেষ সীমানায় ফেলে দিস। কথা শেষ হবার আগে নীল গুলি করে সামনে থাকা মানুষটার পায়ে লুটিয়ে পড়ে সে। পাশে থাকা ছেলে পেলে দৌড়ে পালাই। নীলের ঠোঁটে এক চিলতে মুচকি হাসি। বুড়ি কোথায়? আমার মৃত্যু হলেও বলবো না। মৃত্যুর পথে আছিস তুই, এখনো সময় আছে, বল বুড়ি কোথায়?
হা হা হা, পিছনে তাকিয়ে দেখ, বলছি তোর মৃত্যু নিশ্চিত। নীল পিছনে তাকায়, দুই দিক থেকে পিস্তল তাক করে আছে তার দিকে। নীল আবার সামনের দিকে তাকাতেই তার বুক বরাবর এক লাথি দেয়। ছিটকে পড়ে সে। কলার চেপে মাটি থেকে তুলে বলে, যদি আমার কপালে গুলি করতে কিছুই হতো না তোর, যদি বুকে গুলি করতে কিছুই হতো না তোর, আমার বেঁচে থাকা মানে তোর মৃত্যু। এসবের পিছনে কে আছে? পুরো টাইম গেম মনে হচ্ছে। গেম সাধারণ মানুষের সাথে খেলতে নেই, গেম বিরাট সাহসী মানুষের সাথে খেলতে হয়। বাম পাশ থেকে কথা বলছে কেউ। নীল সেদিকে তাকাতেই তার দুনিয়া উল্টো মনে হচ্ছে। মৃত্যু তার চারদিকে ঘুরঘুর করছে। আপন মানুষের বেইমানি অতিরিক্ত ভয়ানক হয়। নীল তাকিয়ে আছে বাম পাশে থাকা লোকটার দিকে। তুই? হাসতে থাকে সে, অতিরিক্ত হাসি হাসছে তারা সবাই। নীল ভাবতে থাকে, অতিরিক্ত আপন ভেবেছি যাকে, আজ সে কিনা বেইমানি করেছে, টাকা পেয়ে বন্ধুত্ব ভুলে গেছে। আজ বুঝেছি বেইমান মানুষ খুবই ভয়ানক হয়। কার সাথে কখন বেইমানি করে বলা যায় না। কিরে, ভয় পেলি মনে হচ্ছে? ভয় পেয়েছি তোকে দেখে, কারণ বেইমান মানুষকে সবাই ভয় পায়। কেন এমনটা করেছিস? যা চেয়েছিস সবই তো দিয়েছি, তাহলে বেইমানি কেন করলি? টাকা, টাকার কাছে বন্ধুত্ব কিসের? টাকা পেলে সবই হয়। তুই প্রকৃত বন্ধু না। যদি প্রকৃত বন্ধু হতে পারতি বেইমানি করতে পারতি না। টাকাই আমার কাছে সব, বন্ধুত্ব দুদিনের। তোর জায়গাটা আমার চাই, হয়তো আজ থেকে পেয়ে গেছি, ওপারে ভালো থাকিস। অচেনা মেয়ে পিস্তল তাক করে নীলের দিকে। হাত কাঁপছে তার। ট্রিগার চাপতেই দুইটা গুলি গিয়ে লাগে নীলের বুক বরাবর। বরাবর মাটিতে পড়ে সে। তাকিয়ে আছে রাখির দিকে। দুনিয়া অন্ধকার হয়ে আসছে তার। মৃত্যুর যন্ত্রণা তার কাছে হাসি মনে হচ্ছে। আপন মানুষের হাতে মৃত্যু। দুনিয়া অন্ধকারে পরিণত হয় তার। খুন করা হয়েছে ব্ল্যাক গ্যাং লিডার নীলকে। বাবা, এটা কিভাবে সম্ভব? এত ভয়ানক মানুষের খুন? প্রতি ঘরের টিভিতে ভাসে ব্ল্যাক গ্যাং লিডারের মৃত্যুর খবর। প্রতিটা নিউজে দেওয়া হয়েছে তার মৃত্যুর খবর। অবাক নিউ ইয়র্কের প্রতিটা মানুষ। হাসছে নরপিশাচগুলো, যাদের মাঝে আছে হিংসা আর লোভ। লোভ আর হিংসা দুটোই মানুষকে শেষ করে দেয়। হয়তো তাদেরও মৃত্যু হবে। মৃত্যু হবে বেইমান কিছু মানুষের। মৃত্যু হবে তাদের যারা টাকার লোভে পড়ে প্রকৃত বন্ধুদের সাথে বেইমানি করে। মৃত্যু হবে যারা সামান্য টাকার লোভে পড়ে প্রকৃত বন্ধুর বুকে গুলি করে। আসলে কি নীলের মৃত্যু হয়েছে, নাকি আবারও ফিরবে অন্য রূপে? এখানেই শেষ নয়। আসসালামু আলাইকুম।